আচ্ছা, তো প্রিভিয়াস ক্লাস নিয়ে কারো কোনো কোশ্চেন আছে বা কারো কোনো সমস্যা আছে? এর আগে যে ক্লাসটা নেওয়া হয়েছিল সবাই কি সবকিছু বুঝতে পেরেছি? এটা রেসপন্স করলে ভালো হয়। জি ভাইয়া, বুঝেছি সবকিছু। আচ্ছা, কিন্তু ভাইয়া লং লং ওই যে ওইটা একটু আর যদি আরেকবার বলতেন তাহলে আর কি ভালো হতো। লং লং একটা মানে ডাটা টাইপ, ঠিক আছে? যেমন ইন্টিজার কি একটা ডাটা টাইপ, তাই না? আমরা যখন কোনো জি। ইন্টিজার ভ্যালু নেই তখন একটা ভেরিয়েবল ক্রিয়েট করলে তো অবশ্যই সেই ভেরিয়েবলের কি একটা ডাটা টাইপ দিতে হয়, তাই না? তো হুম। ধরো আমি এ এর মধ্যে কি করলাম, ধরো অনেক বড় একটা ভ্যালু স্টোর করলাম, 2 4 6 8, 10⁸ এই ভ্যালুটা কিন্তু কি 10⁸ না? তো জি। সরি, আরেকটা শূন্য বাড়িয়ে দিই, 10⁹ ঠিক আছে? অনেক বড় বড় একটা ভ্যালু আমি কি করলাম, এর মধ্যে স্টোর করলাম। তো যেহেতু 10⁹ একটা কি ইন্টিজার টাইপের ভ্যালু, তাহলে কি আমার ডাটা টাইপটা হবে কি ইন্টিজার। এখন হুম। কথা হচ্ছে যে এর থেকেও আচ্ছা, আমি এই ভ্যালুটা যদি প্রিন্ট করি, লাইক এ প্রিন্ট করলাম, দেখি কি আউটপুট আসে। একটু সময় নিচ্ছে। হুম, তাহলে পারফেক্টলি কি 10⁹ প্রিন্ট করেছে না? জি। আচ্ছা, এখন ধরো আমি 10⁹ এর থেকে আমি 10⁻10 দিলাম, একটা শূন্য বাড়িয়ে দিলাম, মানে 10⁻10। এখন যদি আমি প্রিন্ট করি, তাহলে দেখা যাবে কিছু গার্বেজ ভ্যালু শো করছে। এই যে, মানে উল্টাপাল্টা ভ্যালু শো করছে। এটার জন্য কি ভাইয়া লং লং ব্যবহার করা হয়, মানে হ্যাঁ, ইন্টিজার থেকে 10⁹9 পর্যন্ত আর কি ভ্যালু নিতে পারবে? হ্যাঁ, 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 মানে এই ইন্টিজার ডাটা টাইপের একটা লিমিটেশন হচ্ছে সে 10⁹ সংখ্যক, আহ, আর এক্স্যাক্টলি মানটা হচ্ছে সম্ভবত 2⁻31 মাইনাস 2⁻31 মাইনাস 1, এরকম কোন একটা ভ্যালু। তো ওই তো 10⁹ এর কাছাকাছি আর কি। তো ওই পর্যন্ত ভ্যালু কি করতে পারবে ইন্টিজার নিজের মধ্যে ধারণ করতে পারবে বা স্টোর করতে পারবে। কিন্তু এর থেকে বড় কোনো ভ্যালু যখন আমি নিব, ঠিক আছে, তখন আসলে ইন্টিজার সেই ভ্যালুটাকে স্টোর করতে পারে না নিজের মধ্যে, তখন সে কি করে, কিছু গার্বেজ ভ্যালু, উল্টাপাল্টা ভ্যালু শো করতে থাকে। তো বুঝতে পারছি। সেক্ষেত্রে করণীয় কি, সেক্ষেত্রে করণীয় হচ্ছে লং লং ইউজ করা। ঠিক আছে ভাইয়া, হ্যাঁ, ধন্যবাদ, বুঝেছি। এখন যদি আমি এটা প্রিন্ট করি, আচ্ছা আরেকটা শূন্য, অনেকগুলো শূন্য বাড়িয়ে দিলাম, ঠিক আছে, লাইক এটা হয়তো বা 10⁻12, যাই হোক গুনলাম না। তো এখন তারপরও পারফেক্টলি প্রিন্ট করবে। তো আচ্ছা, লং লং এরও তো আসলে একটা মানে লিমিটেশন আছে। তো লং লং এর লিমিটেশনটা কতটুকু? লং লং এর লিমিটেশন হচ্ছে 10⁻18 পর্যন্ত, ঠিক আছে? 10⁻18 পর্যন্ত ভ্যালু লং লং নিজের মধ্যে কি করতে পারে, স্টোর করতে পারে, এই ডাটা টাইপটা আর কি। আশা করি এখন বুঝতে পেরেছো যে লং লং আসলে জি, কেন বুঝতে ইউজ করতে পেরেছি। হয়। হুম, জি। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন আছে প্রিভিয়াস ক্লাস নিয়ে? আচ্ছা, আশা করি কারো কোনো কোশ্চেন নেই। তো এখন আমরা সাধারণত কোডে রিটার্ন 0 এটাও লিখে থাকি, তাই না? এখন আমি দেখা যাচ্ছে আমি রিটার্ন 0 না লিখেও আমার কোড সুন্দর পারফেক্টলি রান করছে, কোনো এরর দেখাচ্ছে না। এই যে কোড কিন্তু পারফেক্টলি রান করছে। তো আসলে রিটার্ন 0টা কেন লেখা হয়, রিটার্ন 0 দ্বারা আসলে কি বোঝায় সেটা আমি একটু বলি। আমাদের কোড সবসময় কি এই মেইন ফাংশন থেকে কি এক্সিকিউশন শুরু হয়, ঠিক আছে? মেইন ফাংশন থেকে কি এক্সিকিউশনটা শুরু হয়, মানে কম্পিউটার লাইন বাই লাইন যখন কোডটা কি করে এক্সিকিউট করতে থাকে, তখন আসলে এই যে মেইন ফাংশন থেকে, সরি কম্পাইলার, তো মেইন ফাংশন থেকে আসলে আমাদের কোড এক্সিকিউশনটা শুরু হয়। তো এই যে আমরা সবার শেষে, মেইন ফাংশনের সবার শেষে সাধারণত রিটার্ন 0 লিখে থাকি। তো রিটার্ন 0 দ্বারা বোঝায় হচ্ছে, আমি আগেও বলেছি যে প্রোগ্রামিংয়ে 0 বলতে বোঝানো হয় ফলস, আর 1 দ্বারা বোঝানো হয় কি ট্রু। তো এই যে রিটার্ন 0, ঠিক আছে? তো এই রিটার্নটা আসলে কোথায় রিটার্ন করলাম, এই রিটার্নটা মূলত এই মেইন ফাংশনের ভিতরে, মানে এই মেইন ফাংশনকে কি রিটার্ন করলাম, 0 রিটার্ন করলাম। তো 0 রিটার্ন করলে মেইন ফাংশনটা কি পাবে, যে ফলস। ফলস পেলে তখন কি মেইন ফাংশনের কাজটা বন্ধ হয়ে যাবে। এই কারণেই সাধারণত কি আমরা
মেইন ফাংশনের মানে সব কোড লেখার পর এখানে যা যা কোড করব, ঠিক আছে, এগুলো করার পর আমরা শেষে সাধারণত কি একটা রিটার্ন জিরো দিয়ে থাকি। এটা দ্বারা বোঝায় হচ্ছে যে আমার কোডের মানে কোডের এক্সিকিউশনটা এখানে শেষ হয়ে যাবে। জিরোটা রিটার্ন করি, তো জিরো যখন এই যে এখানে রিটার্ন হয় তার মানে কি জিরো মানে ফলস, তখন আর কি এক্সিকিউশনটা বন্ধ হয়ে যায়। এই কারণে আসলে রিটার্ন জিরো এটা লেখা হয়। বাকি এখনকার কম্পাইলারগুলো যেমন আমরা এই যে কোড ব্লকস এই কম্পাইলারে কি করছি, কোড করছি, তাই না? তো এখনকার কম্পাইলারগুলো অ্যাডভান্স, তো এখনকার কম্পাইলারগুলোতে এই রিটার্ন জিরোটা না লিখলেও কি অটোমেটিক এটা কি মানে কোড যখন শেষ হয়ে যায় অটোমেটিক মানে কোডের এক্সিকিউশনটা শেষ হয়ে যায়। আশা করি রিটার্ন জিরোর বিষয়টা আমরা বুঝতে পেরেছি। তারপর আমরা লাইক একটা ফর্মালিটি মেনটেন করার জন্য বা স্ট্যান্ডার্ড মেনটেন করার জন্য রিটার্ন জিরোটা রাখবো আর কি। আচ্ছা, তো আজকে আমরা মূলত দেখব অপারেটরস, ঠিক আছে? তো প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজেই অনেক টাইপের অপারেটর আছে, ঠিক আছে? এই অপারেটর এক এক অপারেটর এক এক রকম কাজ। তো এই যে কয়েকটা অপারেটরের আমি নাম লিখেছি, যেমন অ্যারিথমেটিক অপারেটর আছে, ঠিক আছে, রিলেশনাল অপারেটরস আছে, তারপর লজিক্যাল অপারেটরস আছে, ইনক্রিমেন্ট অপারেটর, ডিক্রিমেন্ট অপারেটর আর অ্যাসাইনমেন্ট অপারেটর। তো আমরা প্রিভিয়াস ক্লাসে শুধুমাত্র একটা অপারেটর শিখেছিলাম, সেটা হচ্ছে কি এই যে অ্যাসাইনমেন্ট অপারেটর, তাই না? এই ইকুয়াল মানে কিন্তু মানে অ্যাসাইনমেন্ট অপারেটর মানে কি, এটা কেউ কি বলতে পারবে অ্যাসাইনমেন্ট অপারেটরের কাজ কি বা এটা কি, এটা দ্বারা কি মিন করে? স্যার ভ্যালুটা অ্যাসাইন করে। হ্যাঁ, মানে কি আমি একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, লাইক হ্যাঁ এ নামে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম। এখন এই ভেরিয়েবলের মধ্যে আমি একটা ইন্টিজার টাইপের ভ্যালু রাখতে চাচ্ছি, মানে স্টোর করতে চাচ্ছি বা অ্যাসাইন করতে চাচ্ছি। তো সেই ক্ষেত্রে এই যে আমি এই অ্যাসাইনমেন্ট অপারেটরটা ব্যবহার করব। এটার দ্বারা বোঝাচ্ছে হচ্ছে 10কে আমি এর মধ্যে অ্যাসাইন করলাম বা স্টোর করলাম। তো আচ্ছা, এখন তাহলে আমরা মানে অপারেটরের অ্যারিথমেটিক অপারেটর দিয়ে একদম শুরু করি, একদম বেসিক। তো ধরো আমি দুইটা নাম্বার নিয়েছি, এর মধ্যে 10 অ্যাসাইন করলাম কমা দিয়ে, ঠিক আছে? আমি এক লাইনের মধ্যে এই যে দেখো আমি এক লাইনের মধ্যে অনেকগুলো ভেরিয়েবল ডিক্লেয়ার করতে পারি কমা কমা দিয়ে। এরপর বি ডিক্লেয়ার করলাম, এরপর বি এর মধ্যে লাইক 20 অ্যাসাইন করলাম। আচ্ছা, এটার মানটা 20 করে দিই, এটার মানটা 10 করে দিই, 10 করে দিলাম। এরপর সেমিকলন, অবশ্যই সেমিকলন দিয়ে কি করতে হবে আমার কোডটা মানে মানে আমার এই লাইনটা কি করতে হবে, ক্লোজ করতে হবে, ঠিক আছে? তো সেমিকলন দিয়ে লাইনটা ক্লোজ করলাম। এটা তো আশা করি সবাই বুঝতে পেরেছি, তাই না? আর দেখো বি এর জন্য আমার আলাদা করে আমাকে কি ইন্টিজার ডাটা টাইপটা উল্লেখ করে দিতে হচ্ছে না, কারণ এই যে আমি এখানে একবার উল্লেখ করে দিয়েছি, মানে এই লাইনের মধ্যে এখন যত ভেরিয়েবল ডিক্লেয়ার করব সবগুলোই কি ইন্টিজার টাইপের হবে। এই জন্য কি সবার প্রথমে ইন্টিজার লিখেছি। আবার চাইলে এভাবেও ডিক্লেয়ার করা যায়, এভাবে মানে এভাবে মানে আলাদাভাবে ডিক্লেয়ার করলাম, আবার বিও কি করলাম আলাদাভাবে, আবার ইন্টিজার লিখে তখন বি আলাদাভাবে ডিক্লেয়ার করলাম, এভাবেও করা যায়, কোনো সমস্যা নেই। আর তো আমরা এই যে এভাবে করলাম এই যে কমা দিয়ে, ঠিক আছে? তো এই যে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, এরপর বি আর একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম। তো এখন আমি চাচ্ছি এ আর বি এর যোগফলটা বের করে আউটপুট হিসাবে শো করব। তাহলে আমি কি করব, মানে সি আউট লিখি। সি আউট, এটা এই যে সি আউটের কাজ কি গত ক্লাসেই বলেছিলাম যে সি আউট আসলে কোনো কিছু প্রিন্ট করে আসলে, যেমন আমরা সিতে প্রিন্টএফ ফাংশন ইউজ করেছিলাম, আর সি প্লাস প্লাসে সি আউট এই স্ট্রিমটা ব্যবহার করতে হয় কোনো কিছু প্রিন্ট করার ক্ষেত্রে। তো এরপর কি লেফট শিফট অপারেটর দিতে হয়, এটাকে বলা হয় লেফট শিফট অপারেটর। এরপর এ প্লাস বি আমি প্রিন্ট করতে চাচ্ছি, ঠিক আছে? তো প্রিন্ট করলাম, এরপর আবার লেফট শিফট অপারেটর দিলাম, এরপর এন্ডেল মানে একটা নিউ লাইন কি করলাম, প্রিন্ট করে দিলাম। তো এখন যদি আমি আমার কোডটা রান করি, এই যে পারফেক্টলি 30 প্রিন্ট হচ্ছে কিন্তু, ঠিক আছে? তো এই যে মানে অ্যারিথমেটিক অপারেটরের প্রথম যে অপারেটরটা আছে অ্যাডিশন অপারেটর, অ্যাডিশন আর কি, অ্যাডিশনের কাজ সেটা আমরা দেখে নিলাম, যে এ প্লাস বি। ঠিক একইভাবে আমি যদি এখন মানে বিয়োগ করতে চাই, এই এ আর বি এর মানটাকে বিয়োগ করতে চাই, তাহলে কি করব, ওই একই জাস্ট এখানে কি করলাম, বিয়োগের চিহ্নটা বা সাইনটা দিয়ে দিলাম। তো এখন যদি আমি প্রিন্ট করি, আচ্ছা এই যে 30 আর 10,
মানে 20 আর 10 এর যোগফল হচ্ছে কত? ওই যে 30, তাই না? 20 আর 10 এর যোগফল 30 আর 20 আর 10 এর বিয়োগফল কত? 10। পারফেক্টলি প্রিন্ট হচ্ছে। তো একইভাবে আমি গুণও করতে পারবো, ভাগও করতে পারবো। তো আমি এবার যদি গুণ করি, তো এখানে জাস্ট গুণ দিয়ে দিলাম, গুণ চিহ্নটা দিয়ে দিলাম এখানে। এটা 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 হচ্ছে ডিভিশন সাইন, এটা তো আমরা জানি, ঠিক আছে? আচ্ছা, তো এখন যদি আমি প্রিন্ট করি, তো পারফেক্টলি প্রিন্ট হচ্ছে। এই যে a প্লাস বি মানে 20 আর 10 এর যোগফল কত? 30, বিয়োগফল কত? এই যে বিয়োগফল কত? বিয়োগফল হচ্ছে কত? 10। তারপর গুণফল কত? a ইন্টু বি সমান সমান এই যে 200, মানে 20 ইন্টু 10। এরপর a ডিভাইডেড বি মানে 20 ভাগ 10 সমান সমান কত? 2। তো এই হচ্ছে অ্যারিথমেটিক অপারেটর। তো এই 4টা অপারেটরের কাজ বুঝতে পেরেছো সবাই? এখানে কারো কোনো প্রশ্ন আছে? নো স্যার। আচ্ছা, আমি তো আর সান না, আমি তোমাদের মতোই স্টুডেন্ট, ঠিক আছে? আমাকে ভাইয়া বলে ভাইয়া সম্বোধন ভুলে বলে করলে। ফেলছে। ও আচ্ছা, সরি, ইটস ওকে, সমস্যা নেই। তো আমারও লজ্জা লাগে আর কি স্যার বললে, যাই হোক। তো আচ্ছা, তো আশা করি এটা সবাই বুঝতে পেরেছো। আর না বুঝলে অবশ্যই প্রশ্ন করবা, ঠিক আছে? মানে আমরা এখানে শেখার জন্যই এসেছি, এখানে সংকোচের কিছু নেই। আমি বারবার বলছি এই কথাটা, সংকোচ করলে পরে কিন্তু মানে তোমার শিখতে প্রবলেম হবে। তো কেউ কোনো সংকোচ করবা না। কোনো প্রশ্ন থাকলে সেটা যত মানে ইজি প্রশ্নই হোক না কেন বা যত সিম্পল প্রশ্নই হোক না কেন করবা, ঠিক আছে? আচ্ছা, তো এখন অ্যারিথমেটিক অপারেটরে তাহলে কি যোগ দেখলাম, বিয়োগ দেখলাম, গুণ দেখলাম, ভাগ দেখলাম। এখন এই জিনিসটা কি এটা জানতে হবে। এটাও কি একটা অ্যারিথমেটিক অপারেটর। এই চিহ্নটা হচ্ছে, এই চিহ্নটার নাম হচ্ছে মডুলো, ঠিক আছে? এই চিহ্নটা হচ্ছে মডুলো, মডুলাস না, মডুলো। তো এইটার কাজ কি? এখন এইটার কাজ আমরা দেখব। আচ্ছা, ধরো এই যে 10 আর 20। আচ্ছা, তার আগে আরেকটা জিনিস দেখাই। এই সেম কাজটাই মানে আমি এ আর বি তো নিজে থেকে ডিক্লেয়ার করেছি, নিজে থেকে ডিক্লেয়ার করেছি। আচ্ছা, ডিক্লেয়ার করা মানে কি বোঝায়? ডিক্লেয়ার করা মানে বোঝা হচ্ছে একটা নতুন ভেরিয়েবল কি করা? তৈরি করা। তো আমি এ নামে একটা নতুন ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম বা তৈরি করলাম। আর ইনিশিয়ালাইজ, এই পরিভাষাগুলো বুঝতে হবে প্রোগ্রামিংয়ের। তো ইনিশিয়ালাইজ একটা শব্দ আছে, এটা দ্বারা কি বোঝায়? ইনিশিয়ালাইজ দ্বারা বোঝায় হচ্ছে যে আমি 20কে এর মধ্যে কি করলাম? অ্যাসাইন করলাম। তো এটা দ্বারা বোঝায় ইনিশিয়ালাইজ করা, আর ডিক্লেয়ার করা মানে মানে একটা নতুন ভেরিয়েবল তৈরি করা, এটা বোঝায়। আচ্ছা, তো এই দুইটা ভেরিয়েবল তো আমি নিজে থেকে কি করেছি, মানে এই মানগুলো আমি কোডের মধ্যেই বসিয়ে দিয়েছি নিজে থেকে। এখন আমি চাচ্ছি ইউজার থেকে ইনপুট নিব এই মানগুলো। তাহলে সেটা কিভাবে নেওয়া যেতে পারে দেখি। তাহলে ইন্টিজার প্রথমে a, b দুইটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম। এই যে এখন কিন্তু আমি জাস্ট ডিক্লেয়ার করেছি, আমি কিন্তু ইনিশিয়ালাইজ করিনি। ইনিশিয়ালাইজ করা মানে কি? কোনো ভ্যালু এই ভেরিয়েবলগুলোর মধ্যে অ্যাসাইন করা বা স্টোর করা, এটা কিন্তু করিনি, জাস্ট ডিক্লেয়ার করেছি। তো এ বি ডিক্লেয়ার করলাম। এখন আমি ইউজার থেকে ইনপুট নিব। তাহলে ইনপুট নেওয়ার জন্য আমরা জানি কোন স্ট্রিম ব্যবহার করতে হয়, সি ইন লিখে আমি কি করব? রাইট শিফট অপারেটর লিখব। এরপর এ প্রিন্ট করলাম, মানে এ ইউজার থেকে ইনপুট নিলাম, আবার একটা রাইট শিফট দিব, বি ইউজার থেকে ইনপুট নিলাম, এরপর শেষ, আবার ইনপুট নেওয়া শেষ, মানে দুইটা ইনপুট নিলাম। এখন জাস্ট সেমিকোলন দিয়ে লাইনটা ক্লোজ করে দিব। আচ্ছা, তো এই যে ইউজার থেকে ইনপুট নেওয়া শেষ। এখন দেখি এটা কিভাবে কাজ করে। আমি যদি কোডটা রান করি, আচ্ছা, তো এই যে আমার কনসোল স্ক্রিন, এটাকে এই কালো স্ক্রিনটাকে বলা হয় কনসোল স্ক্রিন, ঠিক আছে? তো কনসোল স্ক্রিনের কার্সরটা লাফাচ্ছে, তো এর মানে আমার কাছে ইনপুট চাচ্ছে আর কি। তো আমি যদি এখন ওই যে 20 আর এখন দুইটা আমি ইনপুট, আমার দুইটা ইনপুট নিয়েছি। তো এই যে 20 নেওয়ার পর এবার তোমাকে অবশ্যই কি করতে হবে? একটা স্পেস দিতে হবে, স্পেস দিয়ে 10 লিখতে হবে, অথবা তুমি একটা মানে তুমি এন্টার চাপ দিয়ে নিচের লাইনেও গিয়ে এরপর 10 লিখতে পারো, দুইটাই ভ্যালিড, ঠিক আছে? তো এই যে এভাবে যদি আমি লিখি তাও কি অ্যান্সার আসলো না কেন? আচ্ছা দেখি, ডাবল ক্লিক পড়ে গিয়েছে হয়তোবা। 20 আর হচ্ছে 10, এই যে এখন এসেছে। এই যে 20 আর 10 কি করলাম? ইনপুট নিলাম, এরপর এই যে আমার আউটপুট, এই যে আউটপুট কত? 30, 10, 200 আর 2,
আউটপুটগুলো শো করছে। তো এইভাবে এন্টার দিয়েও আমি কি করতে পারি, একটা একটা করে ইনপুট নিতে পারি, অথবা চাইলে আমি স্পেস দিয়েও কি করতে পারি, চাইলে কনসোল স্ক্রিনে ইনপুট নিতে পারি। এখন স্পেস দিয়ে নেই, তো এই যে 20 দিলাম, 20 লিখলাম, এরপর একটা স্পেস দিলাম, এরপর কি 10 দিলাম, এই যে পারফেক্টলি প্রিন্ট করছে। তো এইভাবে নেওয়াটাই ভালো, দেখতেও মানে পুরোপুরিভাবে বোঝা যাচ্ছে কোনটা ইনপুট কোনটা আউটপুট। তো এভাবে আর কি নেওয়া উচিত। তো আশা করি এই জিনিসটা সবাই বুঝতে পেরেছো। আচ্ছা, এখন তাহলে আমরা মডুলো অপারেটরটা কি সেটা দেখি। তো তো আবার আমি কি করলাম, এ একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, তো এর মধ্যে আমি 20 রাখলাম। আবার বি একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, এর মধ্যে 2 রাখলাম। আচ্ছা, এখন আমি যদি এ আর বি এর ভাগফল, ঠিক আছে, ভাগফল যদি আমি বের করতে চাই, ভাগফলের ইংলিশ কি, কোশেন্ট মনে হয় এরকম কিছু, যাই হোক। তো রিমাইন্ডার না, ভাগফল, ভাগশেষের ইংলিশ হচ্ছে রিমাইন্ডার, আর ভাগফল হচ্ছে মনে হয় কোশেন্ট, যাই হোক। আচ্ছা, তো এ ডিভাইডেড বি, তাহলে এই যে অপারেটরটা, এই যে ডিভাইডেড অপারেটরটা, এটা হচ্ছে ভাগফল, ভাগফল রিটার্ন করে, মানে ভাগফল প্রিন্ট করে দেখায়। ভাগফল আর ভাগশেষের মধ্যে পার্থক্যটা কি আমরা জানি সবাই? হয়তোবা অনেক আগে পড়েছে, ভুলেও যেতে পারি, বলা যায় না। একটু রেসপন্স করলে ভালো হয়। আচ্ছা, আশা করি সবাই জানি যে ভাগফল আর ভাগশেষের মধ্যে পার্থক্য কি। তো আচ্ছা, তো এই অপারেটরটা মূলত কি করে, ভাগফল প্রিন্ট করে দেখায়। যেমন আমি যদি এখন এটা প্রিন্ট করি, তাহলে ভাগফল কত আসবে, 10, কারণ 20কে 2 দ্বারা ভাগ করলে 10 আসে, তো এই যে 10 আসলো। এখন আমি যদি এখন আমি মডুলো অপারেটরের ব্যবহারটা দেখব। তো আমি লিখলাম এ মডুলো বি, তারপর একটা নিউ লাইন প্রিন্ট করে দিলাম। তো এই মডুলো অপারেটরটা আসলে কি করে, মডুলো অপারেটরটা ভাগশেষ প্রিন্ট করে। এটা হচ্ছে ভাগফল প্রিন্ট করে, আর এটা কি করে, ভাগশেষ আর কি প্রিন্ট করে। তো এখন এখানে কত প্রিন্ট হবে কেউ বলতে পারবা? এ মডুলো বি এর অ্যান্সার কত আসবে, কেউ একজন বললে ভালো হয়। সবাই চুপ কেন? হ্যাঁ, 0 হবে। আচ্ছা, তোমরা কি বুঝতে পারছো আমি যে বিষয়গুলো বলছি? আমার নেট একটু প্রবলেম করতেছে। আচ্ছা, বাকিরা 9 জন দেখলাম আছে, তো কেউ কোনো রেসপন্স করছে না, তাহলে তো আমি বুঝতে পারবো না যে আসলে বুঝতে পারছে কি পারছে না। আমি আসলে ক্লাসগুলো নিচ্ছি তো এ কারণেই, যাতে সবাই সবকিছু বুঝতে পারে। এখন যদি না বলে তাহলে কিভাবে বুঝবো? আচ্ছা, তো এখানে আসলে ভাগশেষ এই অপারেটরটা মূলত কি ভাগশেষ প্রিন্ট করে। তো আমি যদি এখন প্রিন্ট করি, হ্যাঁ, তো এই যে 0 আসছে, কারণ আমি জানি 20কে 2 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত আসে, 0 আসে, কারণ 20 দ্বারা 2 দ্বারা কি 2 বিভাজ্য, ঠিক আছে। এই কারণে কি আমার এ মডুলো বি কত এসেছে, 0 এসেছে। তো এই যে মডুলো অপারেটরটার কাজ হচ্ছে আসলে মূলত ভাগশেষ প্রিন্ট করে। এখন যদি আমি এই 20-এর জায়গায় আমি যদি 3 দিতাম, এবার 20কে 3 দ্বারা যদি ভাগ করতে চাই, তাহলে ভাগফল কত আসবে দেখি। আচ্ছা, ভাগফল এখানে 6 এসেছে, ঠিক আছে। কেন 6 এসেছে, কারণ 3 6 কত 18, তাই না। এরপর তার 3কে 20 দ্বারা ভাগ করলে মূলত ইন্টিজার যে ভ্যালুটা আসে সেটা হচ্ছে 6, কিন্তু এই যে এক্স্যাক্ট যে ভ্যালুটা ওটা তো আসলে 6-এর থেকেও বড়, 6.something। কিন্তু যেহেতু আমি কি করেছি, আমি আমার এ আর বি ইন্টিজারে নেয়া, এই কারণে ভ্যালুটাও আমার আউটপুটটাও আসবে কি শুধু ইন্টিজারটুকু আসবে, ফ্লোটিং পয়েন্টটা আসবে না, ঠিক আছে। ফ্লোটিং পয়েন্টটা আসবে না, শুধু ইন্টিজার অংশটুকু দেখাবে। আর এখানে
ভাগশেষ কত এসেছে? ভাগশেষ 2 এসেছে। এখন কেন 2 আসলে একটু দেখি। তো আমি যদি লাইক 3 ডিভাইডেড 20, তো আমি যদি এখন ভাগ করি তাহলে এখানে কত আসবে? ছোটবেলায় যে ভাগ করেছিলাম 18, ঠিক আছে। আর এখানে কয়বার? 6 বার যায়। তো এখন যদি আমি লাইক আচ্ছা, এখন যদি আমি এই 20কে 18 20 থেকে 18 বাদ দেই তাহলে কত থাকে? 2 থাকে, ঠিক আছে। তো এইটাই কি আমাদের ভাগশেষ না? তো সেই ভাগশেষটাই কি করেছে? এই a মডুলো b মানে মডুলো অপারেটরটা রিটার্ন করেছে আর কি, বা প্রিন্ট করেছে। আমি যদি আবার দেখাই তাহলে কি এই যে 2 প্রিন্ট করছে। আচ্ছা, তাহলে কি মডুলো অপারেটরের বিষয়টা কি তোমরা বুঝতে পেরেছো? একটু রেসপন্স করলে ভালো হয়। জি ভাইয়া। আচ্ছা আচ্ছা, আমি এই যে এগুলো যে মানে এই জিনিসগুলো যে দেখাচ্ছে এগুলো কি তোমরা আগে থেকেই জানো সবকিছু? সি তে করেছিলাম, জানি ভাই। আচ্ছা, বাকিরা মানে শুরুতেই করা হয়েছিল। হ্যাঁ, বুঝতে পেরেছি। মানে আমি জানতে চাচ্ছি লাইক এমন কেউ আছো কিনা যে একদমই এগুলো সম্পর্কে জানো না বা একদমই নতুন, এরকম কেউ কি আছো? আচ্ছা, আশা করি এরকম কেউ নেই। তো আচ্ছা, এখন এই মডুলো অপারেটরটা ব্যবহার করে আমরা একটা প্রবলেম সলভ করি তাহলে। ঠিক আছে, প্রবলেমটা হচ্ছে লাইক একটা নাম্বার, সেটা কি জোড় নাকি বেজোড় সেটা আমরা বের করার চেষ্টা করব। মানে জোড়ের ইংলিশ হচ্ছে কি ইভেন, আর বেজোড়ের ইংলিশ হচ্ছে অড। তাহলে হ্যাঁ, তাহলে একটা নাম্বার লাইক এই নাম্বারটা, আবার প্রবলেমটা এরকম হচ্ছে, নাম্বারটা আমি ইউজার থেকে ইনপুট নিব, এরপর আমি চেক করব যে নাম্বারটা মানে নাম্বারটা হচ্ছে অড নাকি ইভেন, এটা চেক করব। তো এখন সেটা শেখার আগে আমাদেরকে আরেকটা জিনিস শিখতে হবে, সেটা হচ্ছে ইফ এলস কন্ডিশন। তো আমরা এখন ইফ এলস কন্ডিশনটাও তাহলে একটু দেখে ফেলি। ইফ এলস কন্ডিশনের মানে সিনট্যাক্সটা হচ্ছে এরকম। আমি যদি এখানে একটু দেখাই, প্রথমে আমি ইফ লিখব, এরপর ইফের মধ্যে কি করব? একটা কন্ডিশন দিব। আচ্ছা আচ্ছা, এই প্রবলেমটা আমি একটু পরে সলভ করে দেখাচ্ছি, কারণ এই যে আমি রিলেশনাল অপারেটরও তো এখন পর্যন্ত মানে আলোচনা করিনি। ঠিক আছে, তারপর এটা একটু আলোচনা করে নিই, মানে অপারেটরগুলো আর কি আলোচনা করে নিই, এরপর এটা দেখাচ্ছি। তাহলে আমাদের মানে অ্যারিথমেটিক অপারেটর শেষ। ঠিক আছে, অ্যারিথমেটিক অপারেটর আশা করি আমরা সবাই বুঝতে পেরেছি কোন কোন অপারেটরের কি কাজ। এখন আমরা দেখব রিলেশনাল অপারেটর। তো এই যে এটা হচ্ছে গ্রেটার দ্যান সাইন, আমরা সবাই জানি। এটা কি লেস দ্যান সাইন, এটা হচ্ছে গ্রেটার দ্যান ইকুয়াল, এটা লেস দ্যান ইকুয়াল, আর এইটা হচ্ছে ইকুয়াল, যেটা আমি গত ক্লাসেই বলেছিলাম যে প্রোগ্রামিংয়ে ইকুয়াল সাইন হচ্ছে এটা, মানে বিশেষ করে সি প্লাস প্লাসে ইকুয়াল সাইন হচ্ছে এটা। তো এখন ধরো আমি দুইটা নাম্বার নিলাম, লাইক a ইকুয়াল 10 আর b ইকুয়াল 5। এখন এর মধ্যে কোনটা বড়, ঠিক আছে, সেটা আমি চেক করতে চাচ্ছি। তো এই যে এখন আসলে ইফ এলস কন্ডিশনটা আসলে শেখা হয়ে যাবে বলা যায়। তো আমি চেক করতে চাচ্ছি যে এই দুইটার মধ্যে কোনটা বড়। তো এখন এই যে ইফ এলস কন্ডিশনটা আমরা শিখবো, ইফ এলস স্টেটমেন্টটা কিভাবে লিখতে হয় সেটা জানবো। তো প্রথমে লিখতে হয় ইফ, ঠিক আছে, তারপর আমরা এই যে কার্লি ব্রেসেস দিব, এটাকে বলা হয় সরি প্যারেনথিসিস দিব। প্যারেনথিসিস দেওয়ার পর এটার মধ্যে আমরা কন্ডিশনটা লিখব যে ইফ এ গ্রেটার দেন, যদি বি হয়, এ যদি কি হয়, বি এর থেকে বড় হয়, ঠিক আছে। এরপর একটা কার্লি ব্রেসেস দিতে হয়, এই যে কার্লি ব্রেসেস দিতে হয়, এটাকে একটা স্কোপ বলে। তো এই কন্ডিশনটা লাইক ইফ এ গ্রেটার দেন বি, এটা যদি ট্রু হয়, ঠিক আছে, ট্রু হলে তখন এই কার্লি ব্রেসেসের মধ্যে যাবে। এই কার্লি ব্রেসেসের মধ্যে আমি যে কোডগুলো লিখবো সেগুলো কি এক্সিকিউট হবে। আদারওয়াইজ এখানে কিন্তু যদি ফলস হয় কন্ডিশনটা, তাহলে কিন্তু এটার মধ্যে যাবে না। তো আমি এখন লিখি যে যদি ইফ মানে এ যদি বি এর থেকে বড় হয়, তাহলে লিখবো মানে একটা লাইন, একটা মানে একটা মেসেজ আমি প্রিন্ট করে দিতে চাই যে এ ইজ লাইক গ্রেটার দেন বি, ঠিক আছে। এরপর একটা নিউ লাইন এন্ডেল প্রিন্ট করে দিলাম। আচ্ছা, এরপর এলস মানে এখন যদি কন্ডিশনটা কি হয়, ফলস হয়, মানে কি এ যদি বি এর থেকে বড় না হয় অথবা বি এর সমান হয়,
ঠিক আছে, তাহলে তো আসলে এই ইফ কন্ডিশনে যাবে না, তাহলে কোথায় যাবে? এলসে যাবে। ঠিক আছে, এই যে ইফের পর সবসময় কি একটা মানে ইফের পর আর কি এলস কন্ডিশনটা আসে। তো এই যে এলস, তাহলে আমি লিখব যে এ ইজ নট গ্রেটার দেন বি। আচ্ছা, এখন আমি মানে আগে একটু কোডটা রান করে দেখাই তোমাদেরকে, এরপর বলছি। তো এই যে দেখো, আমার এ এর মান 10, বি এর মান 5, তাহলে 10 গ্রেটার দেন মানে এ গ্রেটার দেন বি, এটা কি ট্রু হবে না? অবশ্যই ট্রু হবে, কারণ এ আসলে বড়, বি ছোট। তাহলে কোথায় যাবে? তাহলে এই সি মানে এই যে এই কার্লি ব্রেসেসের মধ্যে আমি যা লিখেছি সেটার মধ্যে যাবে, গিয়ে কি করবে? এই লাইনটা প্রিন্ট করবে। প্রিন্ট করার পর এলসে আর যাবে না, হয় ইফে ঢুকবে নইলে এলসে ঢুকবে। এলসে কখন আসতো? ঠিক আছে, যদি এই কন্ডিশনটা কি হতো? ফলস হতো। তো এখন যদি আমি প্রিন্ট করি, এই যে আমার এ ইজ গ্রেটার দেন বি, এই যে এই লাইন মানে আমার এই কন্ডিশনটা তো কি হয়েছে? ট্রু হয়েছে, কারণ 10 5-এর থেকে বড়। এই কারণে এখানে গিয়েছে, এখানে যাওয়ার পরে কি করেছে? ও আর এলসে যায়নি, এরপর জাস্ট এই যে রিটার্ন 0 মানে এক্সিকিউশন শেষ কোডের। এখন আচ্ছা, এখন যদি আমি মানে এটা যদি ফলস হতো, মানে এই কন্ডিশনটা যদি ট্রু না হতো, লাইক এবার আমি এ এর মান 5 দিলাম, বি এর মান 10 দিলাম, তাহলে এ হচ্ছে ছোট, বি হচ্ছে বড়। এখন যদি আমি প্রিন্ট করি, তাহলে পারফেক্টলি এই যে আমার এলস এর মধ্যে আমি যা লিখেছিলাম সেটা প্রিন্ট হবে। দেখা যাচ্ছে যে এ ইজ নট গ্রেটার দেন বি, এই লাইনটা প্রিন্ট হয়েছে। তো এই কোডটা কিভাবে কাজ করছে? লাইক প্রথমে ইফের মধ্যে গেল, এই কন্ডিশনের মধ্যে চেক করলো যে এ কি বি এর থেকে বড়, তারপর মানে দেখলো যে না, এ আসলে বি এর থেকে বড় না, তাহলে কি এখানে কি রিটার্ন হলো? ফলস রিটার্ন হলো। তার মানে এর ভিতরে কি এই কার্লি ব্রেসেস মানে ইফের যে কার্লি ব্রেসেসটা আছে, বা এটাকে স্কোপ বলে, এই যে আমরা কার্লি ব্রেসেস দিয়ে যেটা লিখি এটাকে স্কোপ বলে, তো এই স্কোপের মধ্যে গেল না, তো এই কারণে এই লাইনটাও কি প্রিন্ট হয়নি। তারপর এখানে যদি না যায় তাহলে কোথায় যাবে? এলসে যাবে। তো এলসে আর কোনো কন্ডিশন দিতে হয় না, মানে এইটা বাদে বাকি যা আছে, এলস দ্বারা বোঝা হচ্ছে এই কন্ডিশন বাদে বাকি যা আছে সব ক্ষেত্রে এই এলসের মধ্যে আসবে। তো এই যে এলসে আসলো, তো এলসে এসে কি প্রিন্ট করলো? এ ইজ নট গ্রেটার দেন বি। তো এই যে আমরা দেখছি, এই যে এ ইজ নট গ্রেটার দেন বি, এটা পারফেক্টলি প্রিন্ট করছে। তারপর দেখো, আমি যদি লাইক এ আর বি এর মান যদি সমান সমানও হতো, ঠিক আছে, তাহলেও কি প্রিন্ট করতো একটু দেখি। আচ্ছা, এই যে এ আর বি এর মান কি সমান, তো তারপরও প্রিন্ট করছে কি? এ ইজ নট গ্রেটার দেন বি। ঠিক আছে, কারণ এখানেও কি মানে এ আর বি এর মান সমান, তো এই জায়গায় গেল, প্রথমে ইফ কন্ডিশনের মধ্যে আসলো, তো চেক করলো যে এ কি গ্রেটার দেন বি, না গ্রেটার দেন বি না, তার মানে ইফের মধ্যে সে যাবে না। তো তাহলে কোথায় যাবে? এলসে যাবে, কারণ এই কন্ডিশন বাদে বাকি সব কন্ডিশনের ক্ষেত্রে কি এলসে যাবে। তো এ ইকুয়াল বি, এটাও কি এলসের মধ্যেই পড়ে, তো এই কারণে এলসে গেল, আর এলসে গিয়ে এই যে এলসের ভিতরে যে লাইনটা আছে এ ইজ নট গ্রেটার দেন বি, সেটা পারফেক্টলি প্রিন্ট করলো। তো আচ্ছা, এই ইফ এলস কন্ডিশনটা কি আমরা বুঝতে পেরেছি? এটা নিয়ে কারো কোনো সমস্যা আছে বা কোনো? না ভাই। আচ্ছা, তো এই যে মানে ইফ এলস কন্ডিশন লেখার মানে সিনট্যাক্সটা হচ্ছে, প্রথমে ইফ লিখতে হয়, এরপর কি একটা প্যারেনথিসিস দিতে হয়, প্যারেনথিসিসের মধ্যে মূলত কন্ডিশনটা লিখতে হয়। প্যারেনথিসিসের মধ্যে হবে কি? কন্ডিশন। ঠিক আছে, প্যারেনথিসিসের মধ্যেই কন্ডিশনটা লিখতে হয়। এরপর আমরা কি একটা কার্লি ব্রেসেস দিব, কার্লি ব্রেসেসের মধ্যে আমরা কি আমাদের ইফ কন্ডিশনটা যদি ট্রু হয়, মানে যদি ট্রু হয়, তাহলে মানে আমার কি কি কোড এখানে লিখতে হবে বা কি কি জিনিস লিখতে হবে সেগুলো কি এই কার্লি ব্রেসেসের মধ্যে আমরা লিখব। আর যদি এই কন্ডিশনটা ট্রু না হয় তাহলে কোথায় যাবে? এলসে যাবে। মানে এই কন্ডিশন বাদে আর বাকি সব ক্ষেত্রেই কিসে যাবে? এলসে যাবে। তো এলসে গেলে এলসের ক্ষেত্রে আমরা কার্লি ব্রেসেস দিব, কার্লি ব্রেসেস দিয়ে জাস্ট মানে আমাদের এখানে যত কোড আছে সেগুলো, মানে এলসের ক্ষেত্রে আমরা কি কি জিনিস লিখব সেগুলো এখানে লিখে দিব। তো যদি এই কন্ডিশনটা ফুলফিল না হয় তাহলে আসলে এলসে যাবে। তো আশা করি ইফ এলস কন্ডিশনটা সবাই পারফেক্টলি বুঝতে পেরেছো। তো এখন ওই যে মানে একইভাবে আমরা কি লেস দেন, তো আমরা গ্রেটার দেনই শুধু দেখলাম, তো এখন লেস দেন দেখি। লাইক লেস দেন যদি দেই তাহলে এই যে এর মান দিলাম 5 আর বি এর মান দিলাম 10।
ঠিক আছে। তো এই ক্ষেত্রেও কি প্রিন্ট হবে, মানে এই কন্ডিশনটা কি ফুলফিল হবে, তাহলে এ ইজ লেস দেন, আমি মেসেজটা একটু চেঞ্জ করে দিই, লেস দেন। এখন যদি আমি প্রিন্ট করি তাহলে এই মানে যেহেতু এই কন্ডিশনটা ট্রু, তার মানে এ ইজ লেস দেন বি, এই যে এই মেসেজটা প্রিন্ট করবে, পারফেক্টলি প্রিন্ট করছে। তো এই গেল লেস দেন অপারেশন। এখন যদি আমি লাইক গ্রেটার দ্যান ইকুয়াল দেখতে চাই, তাহলে গ্রেটার দ্যান ইকুয়ালের ক্ষেত্রে ওই একই বিষয়, ঠিক আছে। লাইক আমি এখানে গ্রেটার দ্যান ইকুয়াল বসিয়ে দিলাম, তো এখানে লাইক 10 দিলাম, এখানে 5 দিলাম। আচ্ছা হ্যাঁ, তো এখানে 10 দিলাম, এখানে 5 দিলাম। এরপর আমি চেক করছি যে এ গ্রেটার দ্যান ইকুয়াল বি, এ কি মানে এ যদি বি এর থেকে বড় হয়, অথবা মানে গ্রেটার দ্যান ইকুয়াল দ্বারা বোঝায় হচ্ছে এ যদি কি বি এর থেকে বড় হয় অথবা সমান হয়, তাহলে এই কন্ডিশনটা কি ফুলফিল হবে, ঠিক আছে। তো আমার দেখা যাচ্ছে এ কি বি এর থেকে বড়, তো আচ্ছা, তো দেখছি যে এ ইজ গ্রেটার দ্যান বি, পারফেক্টলি প্রিন্ট হচ্ছে, ঠিক আছে। কারণ এখানে আসলে এ তো বি এর থেকে বড়, তো যদি গ্রেটার দ্যান হয় অথবা লেস মানে সমান হয়, তাহলে আসলে ইফের মধ্যে যাবে, আদারওয়াইজ এলসের মধ্যে যাবে। আচ্ছা, এখন যদি লেস দেন ইকুয়াল সাইনটা মানে লেস দেন ইকুয়াল অপারেটরটা দেখি, তো ওই একইভাবে দেখতে পারি চাইলে, লেস দেন ইকুয়াল। আচ্ছা, আমি একটু মিউট করছি। দুঃখিত, আমার কথা কি শোনা যাচ্ছে? জি ভাইয়া। আচ্ছা, তো আমরা যে লেস দেন ইকুয়াল সাইনটা অপারেটরটা দেখছিলাম, তো এখানে লাইক আমি যদি এ এর মান 5 দেই আর 10 এর মান যদি সরি বি এর মান যদি 10 দেই, তাহলে দেখা যাচ্ছে যে মানে এ হচ্ছে কি বি এর থেকে ছোট, এ হচ্ছে বি এর থেকে ছোট। তো এখন তাহলে যেহেতু কন্ডিশনটা কি আমার মানে ট্রু, এ যেহেতু বি এর থেকে ছোট বা সমান, তো এই দুইটার মধ্যে যে কোনো একটা যদি ফুলফিল হয়, তাহলে আসলে এই মানে আমার এই কন্ডিশনটা ট্রু হবে, তাহলে এখানে যাবে। এখন ধরো আমি বি এর মানও 5 করে দিলাম, তাহলে কেউ বলতে পারবা যে কোন মানে ইফে যাবে না এলসে যাবে? কেউ একজন বলো তো দেখি। এলসে যাবে ভাইয়া। কোথায় যাবে? এলস। কেন এলসে যাবে একটু এক্সপ্লেন করলে ভালো হয়। হ্যাঁ বলো, সমস্যা নেই, মানে ভুল হতেই পারে, স্বাভাবিক, সমস্যা নেই। আচ্ছা, তো যদি ইকুয়াল থাকতো তাহলে হচ্ছে ইফে থাকতো, যেহেতু মানে ইকুয়াল নেই সেজন্য আর কি এলসে যাবে। না, এখানে দেখো, এখানে মূলত এটা ইফেই যাবে। কেন ইফে যাবে? দেখো, এ এর মানও কি সমান, বি এর মানও কি সেম, এ এর মান 5, বি এর মানও কি 5, তাহলে আমার কন্ডিশনটা কি, যদি এ বি এর থেকে ছোট হয় অথবা বি এর সমান হয়, লেস দ্যান ইকুয়াল দ্বারা কি বোঝায়, হয় বি এর থেকে ছোট অথবা বি এর সমান, তাহলে বি এর সমান না, একটা কন্ডিশন তো মিলল। এখন কি বুঝতে পেরেছো? জি হ্যাঁ, তার মানে এ আর বি যদি সমানও হয়, তারপরও কি এই লাইনটা মানে প্রিন্ট হবে, ঠিক আছে। মানে এটা প্রিন্ট হবে যে এ ইজ লেস দেন ইকুয়াল ইকুয়াল বি, কারণ আমার মানে হয় ছোট হতে হবে অথবা কি মানে সমান হতে হবে, তাহলেই আসলে আমার এই কন্ডিশনটা কি হবে, ট্রু হবে, তাহলে এই লাইনটা প্রিন্ট করবে। আদারওয়াইজ যদি শুধু এই ক্ষেত্রে শুধু যদি বড় হয়, মানে এ যদি বড় হয় আর বি যদি ছোট হয়, তাহলে শুধুমাত্র এলসে যাবে। আচ্ছা, তো আচ্ছা, কারো কোনো প্রশ্ন আছে? মানে এতটুকু কি বুঝতে পেরেছো সবাই? জি ভাইয়া। আচ্ছা, এখন আমরা ওই যে আমাদের ইকুয়াল অপারেটরটা দেখা বাকি ছিল, ওইটা দেখে ফেলি। তো এই যে আমি এ ইকুয়াল ইকুয়াল বি দিলাম,
a is equal to b। আচ্ছা, তো আমি দেখা যাচ্ছে আমার a এর মানও সমান b এর মানও সমান, তো আমি এখন লিখলাম যে if a equal b, তাহলে আসলে এই লাইনটা প্রিন্ট করবে, কারণ if এর কন্ডিশনটা কি ট্রু হয়েছে। ঠিক আছে, তাহলে এই লাইনটা প্রিন্ট করবে, আদারওয়াইজ মানে অন্যান্য যদি লেস দেন হয় অথবা গ্রেটার দেন হয় অথবা লেস দেন ইকুয়াল অথবা গ্রেটার দেন ইকুয়াল হয়, তাহলে আসলে কোথায় যাবে, এলসে যাবে, আর এই লাইনটা প্রিন্ট করবে। ঠিক আছে, যদিও এখানে মানে কথাটা ঠিক মতো নেই, নট ইকুয়াল বি। তো আমি এখন যদি প্রিন্ট করি তাহলে মানে ইফ কন্ডিশনটা ট্রু হবে আর এই লাইনটা প্রিন্ট করবে। ঠিক আছে, আচ্ছা তাহলে রিলেশনাল অপারেটরের কাজ কি আমরা সবাই বুঝতে পেরেছি, সেই সাথে ইফ এলস এর বিষয়টা। জি জি ভাইয়া। ভাইয়া। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ এখন আমরা চাইলে ওই যে এই মডুলো দিয়ে যে একটা প্রবলেম সলভ করতে চেয়েছিলাম ওই প্রবলেমটা সলভ করতে পারি। সেটা হচ্ছে যে আমরা একটা নাম্বার প্রথমে ইউজার থেকে ইনপুট নিব। আমার প্রবলেমটা ভালোভাবে মনোযোগ দিয়ে একটু শুনো। প্রথমে ইউজার থেকে একটা নাম্বার ইনপুট নিব, এরপর ওই নাম্বারটা আমরা চেক করব যে নাম্বারটা কি মানে জোর নাকি বেজোর, মানে অড নাকি ইভেন। ঠিক আছে, তো দেখি প্রবলেমটা কিভাবে সলভ করা যায়। তো প্রথমে একটা ভেরিয়েবল নিই, নাম্বার, নাম দিলাম নাম্বার, সেমিকলন দিলাম। এরপর ইউজার থেকে ইনপুট নিতে হয় কিভাবে আমরা সবাই জানি। তো নাম্বারকে আমরা কি ইউজার থেকে ইনপুট নিলাম। এরপর ইফ আমি চেক করব নাম্বারকে, আচ্ছা তার আগে একটু বলো তো দেখি একটা নাম্বার জোড় নাকি বিজোড়, এটা বের করার লজিকটা কি? যে কোনো সংখ্যাকে আর কি 2 দ্বারা ডিভাইড করলে আর কি জোড় সংখ্যা আসবে। 2 দ্বারা ডিভাইড করলেই মানে নাম্বারটা যদি 13 হয়, 2 দ্বারা ডিভাইড না হলে তো বেজোড় হবে। যদি আর কি ডিভাইড করা যায় তাহলে জোড় আসবে না। হ্যাঁ, এখানে ডিভাইড বলতে আসলে বোঝানো হচ্ছে যে মানে যদি একটা নাম্বার অন্য আরেকটা নাম্বার দ্বারা কি হয়, বিভাজ্য হয় বা ডিভিজিবল হয়। ঠিক আছে, মানে বিভাজ্য হয় বা ডিভিজিবল হয়, মানে ভাগশেষ যদি 0 আসে, সেই ক্ষেত্রে আমরা ওই নাম্বারটাকে বলতে পারবো সরি মানে 2 দ্বারা যদি ডিভিজিবল হয় একটা নাম্বার, তাহলে আমরা ওই নাম্বারটাকে বলতে পারবো যে এই নাম্বারটা আসলে কি ইভেন নাম্বার বা জোড় নাম্বার বা জোড় সংখ্যা। কিন্তু নাম্বারটা যদি 2 দ্বারা ডিভিজিবল না হয়, ঠিক আছে, মানে 2 দ্বারা বিভাজ্য, ডিভিজিবল মানে বিভাজ্য না হয়, তাহলে আমরা বলবো যে নাম্বারটা আসলে কি না, জোড় না, নাম্বারটা হচ্ছে বেজোড়। তো এটা কি সবাই বুঝতে পেরেছি লজিকটা? জি জি ভাইয়া। ভাইয়া। আচ্ছা তাহলে আমরা এখন আমাদের লজিকটা লিখে ফেলি। যদি নাম্বার এখন, আচ্ছা তো এখানে আমি আমার কিন্তু কাজ মানে ভাগফল দিয়ে না, এখানে আমার কাজটা কি দিয়ে, ভাগশেষ দিয়ে না। আমি চেক করব আমার ভাগশেষটা, আমি নাম্বারটাকে 2 দ্বারা ভাগ করব, ভাগ করার পর দেখব যে আমার ভাগশেষটা কত আসে। ভাগশেষটা যদি 0 আসে তার মানে কি নাম্বারটা 2 দ্বারা বিভাজ্য, তার মানে নাম্বারটা ইভেন। আর যদি ভাগশেষ 0 না আসে, অন্য কিছু আসে, একই তো আসবে তাই না, এক ছাড়া তো অন্য কিছু আসা পসিবলও না। তো এক যদি আসে মানে ভাগশেষ, তাহলে আমরা মানে বলবো যে নাম্বারটা আসলে অড নাম্বার। তো তাহলে এখানে কিন্তু আমরা এই যে ডিভাইড এই অপারেটরটা ব্যবহার করব না, আমরা মানে মডুলো অপারেটরটা ব্যবহার করব। এবার কি 2 দ্বারা ভাগ করব, এরপর আমি ইকুয়াল 0। তো দেখো আমি কিন্তু এখানে এই যে এইটা ব্যবহার করিনি, এটা দ্বারা তো আসলে বোঝায় 0কে কি করলাম, এগুলোর মধ্যে অ্যাসাইন করলাম। তো এটা তো একটা ইনভ্যালিড, মানে একটা ইনভ্যালিড কোড হয়ে গেল। তো এটা আসলে এরকম হবে লাইক মানে নাম্বার ডিভাইড মডুলো 2 যদি ইকুয়াল কি হয় 0 হয়, তাহলে আমরা কি করব, এই যে কার্লি ব্রেসেস দিলাম, তাহলে দ্য নাম্বার প্রাইম ইভেন নাম্বার লিখে দিই, ইভেন নাম্বার। ঠিক আছে, এরপর আমি জাস্ট একটা এন্ডেল দিয়ে নিউ লাইন প্রিন্ট করে দিলাম। আর এলস মানে যদি 0 দ্বারা কি মানে আমার ডিভিজিবল না হয়, সরি 0 দ্বারা তো না, 2 দ্বারা যদি ডিভিজিবল না হয় বা ভাগশেষ যদি 0 না আসে, তাহলে কি এলসে যাবে, তাহলে আমি প্রিন্ট করে দিব। আর এলসে যদি যায় তার মানে অবশ্যই সেটা অড নাম্বার। আচ্ছা আমি কোডটা রান করি। আচ্ছা তো ধরো 20 কি একটা ইভেন নাম্বার পারফেক্টলি প্রিন্ট করছে। আচ্ছা আমি একটু বারবার তো থাক, সমস্যা নেই। আচ্ছা এখন যদি 13 দেই, 13 কি একটা অড নাম্বার, এই যে অড নাম্বার প্রিন্ট করছে।
আচ্ছা এই কোডটা কি কারো বুঝতে কোনো সমস্যা আছে একটু বললে ভালো হয় সবাই বুঝতে পারছি ভাইয়া না ভাইয়া বুঝেছি। কে না ভাইয়া বললো বুঝতে পারছি ও আচ্ছা ঠিক আছে সমস্যা নেই ওইটা বলছি বুঝতে পেরেছি আচ্ছা ভেরি গুড তাহলে আশা করি তোমরা মডুল অপারেটরের ব্যবহারও বুঝে ফেলেছো ঠিক আছে তো এই হচ্ছে মডুল অপারেটরের মানে ব্যবহার এখন তাহলে আমাদের অ্যারিথমেটিক অপারেটরটা ক্লিয়ার হয়ে মানে আমরা ক্লিয়ার করলাম রিলেশনাল অপারেটরটাও ক্লিয়ার করলাম তো এখন আমরা দেখি লজিক্যাল অপারেটরস ঠিক আছে লজিক্যাল অপারেটরস এটা দেখি এখন লজিক্যাল অপারেটর এন্ড অপারেটর নট অপারেটর আচ্ছা আচ্ছা তো এইটা লজিক্যাল অপারেটরসে এই যে তিনটা অপারেটর আছে তো এইটা দ্বারা বোঝায় হচ্ছে অর আমরা আইসিটিতে পড়েছিলাম না তারপরে যে তোমার সামনে ডিএলডি কোর্স আছে ওখানেও তোমরা এই যে লজিক্যাল অপারেটরসগুলো পড়বা আর 15 মিনিটস তো আচ্ছা এটা তো অর অপারেটর ঠিক আছে আর এটা দ্বারা বোঝায় হচ্ছে এন্ড অপারেটর অরের অর অপারেটরের কি জানি ওটাকে বলে ট্রুথ টেবিলটা কারো মনে আছে কেউ বলতে পারবা ট্রুথ টেবিলটা যদি লাইক ট্রু আর ফলস হয় মানে একটা রেজাল্ট অর অপারেটরের ক্ষেত্রে ঠিক আছে অর অপারেটরের ক্ষেত্রে যদি একটা রেজাল্ট কি আসে ট্রু আসে আরেকটা মানে কন্ডিশন যদি কি আসে ফলস আসে তাহলে আসলে রেজাল্টটা কি হবে ফলস ফলস হবে এভাবে না ভাইয়া লিখে ট্রু হবে 0 হয় আর একটা যদি 1 হয় 1 0 মানে কি অর এর ক্ষেত্রে 1 না 1 জি হ্যাঁ ভাইয়া তারপর কেবল 0 0 হইলেই 0 হবে হ্যাঁ বাকি সব ক্ষেত্রে হ্যাঁ 0 0 0 আর হচ্ছে তোমার 0 1 হচ্ছে 1 আর 1 1 হচ্ছে কি 1 1 ঠিক আছে এটা হচ্ছে অর অপারেটরের ক্ষেত্রে তাই না মানে আমার দুইটা যদি কন্ডিশন থাকে একটা কন্ডিশন যে কোনো একটা কন্ডিশন ট্রু হলেই তার মানে কি সেটা ট্রু আদারওয়াইজ সেটা ফলস ঠিক আছে তো এখন অর অপারেটরের একটা ব্যবহার দেখি কি দেখা যায় আচ্ছা আচ্ছা লাইক আমি দুইটা ভেরিয়েবল নিলাম একটা 20 নিলাম আর একটা আগের মতোই লাইক 10 নিলাম এখন যদি আমি লিখি যে এ মানে আমি চাচ্ছি এই এ অথবা বি যে কোনো একটা নাম্বার খুঁজে বের করতে চাচ্ছি ঠিক আছে মানে আমার এ এর মধ্যে আমি কি করেছি 20 স্টোর করে রেখেছি আর বি এর মধ্যে 10 স্টোর করে রেখেছি এখন এই দুইটা নাম্বারের মধ্যে যে কোনো একটা নাম্বার আমি খুঁজতে চাচ্ছি তো আমি একটা টার্গেট এলিমেন্ট নিলাম ঠিক আছে ধরো ইন্টিজার আর একটা এলিমেন্ট নিলাম সেটা ইউজার থেকে নিব ইন্টিজার টার্গেট একটা এলিমেন্ট নিলাম সেটা কি ইউজার থেকে কি করলাম ইনপুট নিলাম ইউজার থেকে ইনপুট নিলাম আচ্ছা এখন আমি চেক করব ইফ যদি আমার টার্গেট এলিমেন্টটা কি হয় টার্গেট এলিমেন্টটা যদি সমান সমান এ হয় অথবা এই যে এটা কিন্তু আমি বলেছি একটু আগেই যে এটা কি অপারেটর অর অপারেটর তাই না তারপর টার্গেট এলিমেন্টটা যদি সমান সমান বি হয় তাহলে আমি প্রিন্ট করব ইয়েস আই গট ইট আদারওয়াইজ এলস আমি প্রিন্ট করব ধরো এরকম একটা মেসেজ প্রিন্ট করলাম আচ্ছা আচ্ছা এটা আমি হয়তোবা দেখাইনি যে কোনো মেসেজ ঠিক আছে কোনো একটা মেসেজ বা একটা লেখা আমি যদি প্রিন্ট করতে চাই তাহলে সেটাকে ডাবল কোটেশনের মধ্যে এভাবে দিতে হয় দিয়ে ওই মেসেজটা এভাবে লিখতে হয় তাহলে প্রিন্ট হয়ে যাবে ওই মেসেজটা এটা মূলত একটা স্ট্রিং তো আমরা যখন স্ট্রিং পড়ব তখন এই স্ট্রিং সম্পর্কে জানবো আপাতত জেনে রাখো যে এটা একটা জাস্ট একটা মেসেজ লিখেছি আর কি আর কিছু না তো এখন দেখো আমার মানে এটা মানে এই কোডটা আসলে কিভাবে কাজ করবে বা করছে
সেটা হচ্ছে আমি a এর মান 20 রেখেছি, সরি a এর মান 20 রেখেছি, b এর মান 10 রেখেছি। এখন আমার মানে ইচ্ছা হচ্ছে এই a অথবা b এই দুইটার মধ্যে যে কোনো একটাকে খুঁজে বের করা। যদি আমার এই টার্গেট এলিমেন্টটা a অথবা b হয়, যে কোনো একটা হয়, তাহলে আমি প্রিন্ট করে দেব ইয়েস আই গট ইট, আদারওয়াইজ আমি প্রিন্ট করে দেব ওপস। তো এখন যদি দেখি, আমি রান করলাম কোডটা, তো আমি কিন্তু টার্গেটটা কি ইউজার থেকে ইনপুট নিয়ে আছি। এই যে এখন তো আমার এই যে ইনপুটটা চাচ্ছে, টার্গেট এই যে ইনপুটটা চাচ্ছে, তো আমি দিলাম 20 দিলাম। তাহলে এই ক্ষেত্রে মানে কি প্রিন্ট হবে কেউ বলতে পারবা? একটু রেসপন্স করলে ভালো হয়। ভাইয়া বুঝি নাই কথাটা। আউটপুট আসবে ইয়েস আই গট ইট। আচ্ছা আচ্ছা, যে বুঝো নাই, আমি কোডটা রান মানে আমি কোড ধরো আমার এখানে কি আমি টার্গেট কত নিয়েছি 20 না, এই যে 20 নিলাম। এখন আমি প্রিন্ট করলাম, মানে এন্টার দিলাম, এই যে ইয়েস আই গট ইট, এটা রেজাল্ট আসলো। তাহলে এখন কোডটা কিভাবে কাজ করছে, মানে আমার টার্গেট হচ্ছে, মানে আমি একটা টার্গেট নামে কি করব, একটা ভ্যালু নিব, একটা ভেরিয়েবলের মধ্যে একটা ভ্যালু নিব ইউজার থেকে। এখন আমি দেখব যে এই টার্গেট এলিমেন্টের সাথে এ অথবা বি যে কোনো একটা মিলে কিনা। যদি যে কোনো একটা মিলে তাহলে আমি ইয়েস আই গট ইট প্রিন্ট করব, আদারওয়াইজ আমি প্রিন্ট করব ওপস। তো এখন দেখো, আমি টার্গেট এলিমেন্টের মধ্যে ধরো 20 নিয়েছিলাম, ধরো 20। এখনও এই যে ইফের মধ্যে এসে চেক করছে টার্গেটের মান কত 20 না, আর এর মান কত 20 না। তাহলে 20 ইকুয়াল কি 20, এটা এই কন্ডিশনটা কি ট্রু হবে না? যে বুঝতে পারো একটু রেসপন্স করো। জি ভাইয়া। আচ্ছা, এটা ট্রু হলো। এরপর এটা কি অর অপারেটর না, একটু আগে জি। বলেছিলাম। হ্যাঁ, এটা মানে সি প্লাস প্লাসে অর অপারেটরটা এভাবে লিখতে হয়। তো আচ্ছা, এরপর এই কন্ডিশনে এখানে দুইটা কন্ডিশন, একটা হচ্ছে এটা আর একটা এটা, তাই না? তো এই কন্ডিশনে যখন গেল তখন টার্গেটের মান হচ্ছে 20 আর বি এর মান কত 10। তো এইটা হচ্ছে কি রিটার্ন করবে, ফলস এই কন্ডিশনটা। আর এই কন্ডিশনটা কি রিটার্ন করবে, ট্রু মানে 1 আর এখানে রিটার্ন করলো 0। তাহলে 1 0 মানে অরের ক্ষেত্রে, অর অপারেটরের ক্ষেত্রে কত আসবে 1 মানে ট্রু। তাহলে এটা ট্রু হয়ে গেল, পুরোটা ট্রু হয়ে গেল। এরপর কি এখানে চলে আসলো, ঠিক আছে? তো এলসে যাবে না, কারণ এই কন্ডিশনটা তো ট্রু হয়ে গিয়েছে। এখন যদি ধরো আমার নাম্বারটা যদি 20ও না হতো আর যদি 10ও না হতো, তাহলে কি প্রিন্ট করতে একটু দেখি। আমি 30 দিলাম, তো এখন দেখো এই যে অপস, এটা প্রিন্ট করছে। কারণ কি আমার এই কন্ডিশনটাও কি এসেছে ফলস, আবার এই কন্ডিশনটাও কি এসেছে ফলস। ফলস। আচ্ছা, এখন কি এটা বুঝতে পেরেছো? জি ভাইয়া। আচ্ছা, গুড, বুঝলে ভালো। আচ্ছা, তাহলে আমরা অর অপারেটরের ব্যবহারটা আশা করি বুঝতে পেরেছি, যে অর অপারেটর কোন কোন ক্ষেত্রে ব্যবহার করতে হয়। এখন আমরা দেখব অ্যান্ড অপারেটর। এই যে অ্যান্ড অপারেটর, ঠিক আছে, এটা হচ্ছে অ্যান্ড অপারেটর। তো অ্যান্ড অপারেটরের ট্রুথ টেবিলটা কেমন? অ্যান্ড অপারেটর, ঠিক আছে। তো আমরা জানি অ্যান্ড অপারেটরের যে ট্রুথ টেবিলটা আছে, লাইক যদি 1 1 হয়, দুইটা কন্ডিশনে যদি ট্রু হয় তাহলে কি রিটার্ন করবে, ট্রু মানে 1। আর যদি কি হয়, যদি 1 0 হয়, মানে একটা ট্রু একটা ফলস, তাহলেও কি, তাহলে মানে রিটার্ন করবে কি ফলস। এরপর যদি 0 1 হয় তাহলেও রিটার্ন করবে কি ফলস। আর যদি 0 0 হয় তাহলে তো অবশ্যই ফলস। তার মানে দেখা যাচ্ছে অ্যান্ড অপারেটরের ক্ষেত্রে কি, যদি দুইটা কন্ডিশনই কি সেম হয়, মিলে, ওই ক্ষেত্রে কি প্রিন্ট করবে, মানে ওই ক্ষেত্রে মানে ট্রু রিটার্ন করবে, মানে 1 রিটার্ন করবে। আদারওয়াইজ যে কোনো একটা কন্ডিশন যদি কি হয় ফলস হয়, ঠিক আছে, তার মানে সেটা কি আসলে ফলস। তো অ্যান্ড অপারেটর ট্রুথ টেবিলটা কি বুঝতে পেরেছো? আশা করি এটা নিয়ে কারো কোনো কনফিউশন নেই। এগুলো তো আসলে আমরা ছোটবেলায় পড়ে এসেছি আইসিটি বইয়ে, যে যদি অ্যান্ড অপারেটর ক্ষেত্রে দুইটা কন্ডিশনই ট্রু হয় তাহলে এটা ট্রু, আদারওয়াইজ যে কোনো একটা যদি ফলস হয় তাহলে কি ফলস, মানে অরের উল্টাটা হচ্ছে অ্যান্ড। তো এখন যদি অ্যান্ড অপারেটরের একটা আমরা মানে এক্সাম্পল দেখতে চাই, তাহলে এই ক্ষেত্রেই দেখা যেতে পারে।
ঠিক আছে? এই ক্ষেত্রে দেখা যেতে পারে লাইক আমি এখানে অ্যান্ড অপারেটর, আচ্ছা আমি পুরো কোডটা সুন্দর করে করি। আচ্ছা এবারের আমাদের যেই মানে আমরা যে জিনিসটা দেখব সেটা হচ্ছে আমি ইউজার থেকে দুইটা নাম্বার নিব, ইউজার থেকে দুইটা নাম্বার নিব, আর আমার আগে থেকে এ বি দুইটা নাম্বার নেওয়া আছে লাইক 20 আর 10। তো এরপর আমি ইউজার থেকে দুইটা নাম্বার নিব, দুইটা নাম্বার নিয়ে চেক করব প্রথম নাম্বারটা এই এ এর সমান কিনা আর দ্বিতীয় নাম্বারটা বি এর সমান কিনা। যদি দুইটা কন্ডিশনই কি ম্যাচ করে তার মানে আমি প্রিন্ট করব, আমি তাহলে প্রিন্ট করব ইয়েস, আদারওয়াইজ আমি প্রিন্ট করব নো। প্রবলেমটা কি বুঝতে পেরেছি? জি ভাইয়া। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এখন দুইটা নাম্বার, যেহেতু আরও দুইটা নাম্বার ইউজার থেকে ইনপুট নিব, তাহলে ওইটার নাম দিলাম কি A2 আর একটার নাম দিলাম B2 নাম দিলাম। এখন আমি A2 আর B2 কে কি করলাম, ইউজার থেকে ইনপুট নিলাম। এখন আমি কন্ডিশন বসাবো ইফ যদি A2 সমান সমান কি হয়, A এর সমান হয় এবং অ্যান্ড, ঠিক আছে, এই যে অ্যান্ড অপারেটর ব্যবহার করলাম, B2 ইকুয়াল ইকুয়াল যদি B হয় তাহলে আমি প্রিন্ট করব কি ইয়েস এলস। আচ্ছা এখন ইফ এলস এর আরেকটা জিনিস তোমাদেরকে বুঝিয়ে দিই, সেটা হচ্ছে দেখো আমার এই যে কার্লি ব্রেসেসের মধ্যে আমি কয়টা লাইন লিখেছি বলো তো, এখানে কয় লাইন কোড করেছি? এক লাইন। তো এক লাইন যখন আমি কোড করব, মানে ইফ কন্ডিশনের পর যদি এক লাইন কোড করি তাহলে কার্লি ব্রেসেসটা না দিলেও কোনো সমস্যা নেই। আমি জাস্ট এইভাবে এই যে এভাবে রেখে দিলাম, ঠিক আছে? আমি এখানেও রাখতে পারি বা এই জায়গাও এভাবেও রাখতে পারি, তো এটা একটু সুন্দর দেখায় স্ট্যান্ডার্ড, ঠিক আছে? আর আরেকটা জিনিস তোমাদেরকে শিখিয়ে দিই, সেটা হচ্ছে ধরো আমার কোডগুলো এলোমেলো, মানে উল্টাপাল্টা, মানে এলোমেলো হয়ে আছে, ধরো এই যে এলোমেলো হয়ে আছে, ঠিক আছে? এখন আমি এটাকে ফরম্যাট করতে যাচ্ছি, তাহলে এই যে প্লাগইনসে যাবা, এবার সোর্স কোড ফরম্যাটার এটাই ক্লিক করবা, এই যে তোমার কোডগুলো কি মানে সুন্দরভাবে মানে সাজিয়ে গুছিয়ে আর কি দিবে। তাহলে কি বললাম যে ইফ এলস এর মধ্যে আমরা যদি কি করতে চাই, একটা লাইন লিখতে চাই, একটা লাইন কোড করতে চাই, তাহলে কি আমার কার্লি ব্রেসেস না দিলেও কোনো সমস্যা নেই। কিন্তু যদি ডাবল লাইন থাকতো, এখানে ধরো আরও লাইন থাকতো, এটার পর ধরো আরও এক লাইন আমি ইয়েস 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 ধরো আরও লাইন দিলাম, মানে আরও লাইন প্রিন্ট করতে চাই, তখন কিন্তু আমাকে অবশ্যই কি করতে হবে, একাধিক লাইনের ক্ষেত্রে কার্লি ব্রেসেস অবশ্যই দিতে হবে। কিন্তু এক লাইন প্রিন্ট করতে গেলে, মানে ইফ কন্ডিশনের পর যদি জাস্ট একটা লাইন আমি প্রিন্ট করতে চাচ্ছি, তাহলে আমাকে কোনো কার্লি ব্রেসেস ইউজ করতে হবে না, না ইউজ করাটাই ভালো। আচ্ছা তো এরপর এলস এর ক্ষেত্রে, তাহলে এলস, তাহলে কি প্রিন্ট করব, নো। আচ্ছা তাহলে এখন আমি যদি প্রিন্ট করি, আচ্ছা সময় কতক্ষণ আছে দেখি তো, আর 3 মিনিট। আচ্ছা হ্যাঁ, তো এই যে দেখো আমার কি দুইটা, এই যে আমি দুইটা ইনপুট নিয়েছিলাম না, A2 আর B2, তাহলে ওই দুইটা কি চাচ্ছে আমার কনসোল স্ক্রিন। তাহলে ধরো A2 দিলাম, A2 20 দিলাম, B2 10 দিলাম, তাহলে A2 কি A এর সমান না? আর B2 যে এই যে B2 নিয়েছি, B2 আবার B এর সমান, তাহলে এটা আসলে কি প্রিন্ট করবে, ইয়েস। এই যে দেখো ইয়েস প্রিন্ট করেছে। এখন ধরো আবার আমি ইনপুট নিলাম, তো এখন ধরো A2 হচ্ছে কি, A2 মানে A এর সমান, ঠিক আছে, কিন্তু B2 আবার মানে B2 A এর সমান না। B2 দিলাম 30, কিন্তু B তে কি আছে 10, তাহলে এই কন্ডিশনটা কি ফলস হলো না? এই যে এটা ফলস হয়েছে না? তাহলে কি এখানে কি মানে কি প্রিন্ট করবে বলো তো কেউ? ফলস, নো প্রিন্ট করবে। হ্যাঁ নো প্রিন্ট করবে, কারণ ইফ কন্ডিশনের মধ্যে আসলে যাবে না, কারণ এন্ড এর ক্ষেত্রে দুইটাই কি হতে হয়, কন্ডিশন ট্রু হতে হয়। এই যে দেখো নো প্রিন্ট করেছে। আশা করি তোমরা এন্ড অপারেটরটাও বুঝতে পেরেছো, ঠিক আছে? আর নট অপারেটরটা আর কতক্ষণ আছে, 2 মিনিট। আচ্ছা নট অপারেটরটাও একদমই ইজি। ধরো A আর B, এই যে দুইটা নাম্বার আছে, তো আমি চেক করব যে A কি B এর, মানে A যদি নট ইকুয়াল B হয়, A যদি কি হয় নট ইকুয়াল B হয়,
তাহলে প্রিন্ট করো নো, আদারওয়াইজ প্রিন্ট করো ইয়েস। এটা হচ্ছে নট অপারেটর। এই যে এটা কি নট অপারেটর, মানে এ যদি নট ইকুয়াল মানে ইকুয়াল না, এখানে কি এ আর বি ইকুয়াল না, ইকুয়াল না না। ভাইয়া। হ্যাঁ, তাহলে এ নট ইকুয়াল বি, এই কন্ডিশনটা কি ট্রু হবে। ট্রু হলে কি প্রিন্ট করব নো, আর যদি ফলস হয় তার মানে কি এ আর বি সমান, তাহলে প্রিন্ট হবে ইয়েস। তাহলে এখন যদি আমি প্রিন্ট করে দেখাই, আমি বারবার প্রিন্ট করে দেখাচ্ছি কারণ প্রিন্ট করে দেখালে যারা একদমই বিগিনার তাদের বুঝতে একটু সুবিধা হয়। এই যে নো প্রিন্ট করছে, কিন্তু নাম্বার দুইটা যদি সমান হতো তাহলে কন্ডিশনটা ফলস হতো, আর তখন প্রিন্ট করতো কি ইয়েস। এই যে ইয়েস প্রিন্ট করছে পারফেক্টলি। আচ্ছা, তাহলে এতটুকু কি তোমরা বুঝতে পেরেছো সবাই? আর এখন কি তোমরা মানে আরো ক্লাস করবা? তাহলে আমি মানে অপারেটরটা শেষ করে দিব আজকে। ভাইয়া আপনি সমস্যা না হলে করেন। হ্যাঁ, আমার কোনো সমস্যা নেই, তোমরা করবা কিনা সেটা বলো। জি ভাইয়া করব। আচ্ছা ঠিক আছে, আমি লিংক দিচ্ছি, তোমরা ক্লাসে জয়েন করো। আসসালামু আলাইকুম। আচ্ছা, স্ক্রিন দেখা যাচ্ছে আশা করি। জি ভাইয়া। তাহলে আমাদের লজিক্যাল অপারেটরও আমরা আশা করি বুঝতে পেরেছি যে কখন কোন সিচুয়েশনে লজিক্যাল অপারেটরটা ইউজ করতে হয়। এখন আমরা দেখব ইনক্রিমেন্ট আর ডিক্রিমেন্ট অপারেটর। ঠিক আছে, ইনক্রিমেন্ট আর হচ্ছে ডিক্রিমেন্ট অপারেটর দেখব। তার আগে আচ্ছা, তার আগে আমরা চাইলে দুইটা প্রবলেম সলভ করতে পারি, কারণ প্রবলেম সলভ করলে আমাদের নলেজটা আরো বাড়বে। আচ্ছা আচ্ছা, একটা বছর লিপিয়ার কি লিপিয়ার না, এটা কিভাবে বুঝবো, কেউ বলতে পারবা? কারো কি এই বিষয়ে মানে জানা আছে একটা বছর কখন লিপিয়ার হয় কখন লিপিয়ার হয় না? ভাইয়া যদি একটা ইয়ারকে আমি 400 দিয়ে ভাগ করি হ্যাঁ আর ভাগশেষ যদি শূন্য হয় তাহলে লিপ ইয়ার, অথবা যদি একটা ইয়ারকে 4 দিয়ে ভাগ করি তাহলে ভাগশেষ শূন্য হবে, এবং 100 দিয়ে যদি ভাগ করি তাহলে ভাগশেষ শূন্য হবে না। হ্যাঁ, তার মানে মানে একটা বছর সেটাকে যদি আমি 400 দ্বারা ডিভাইড করি, তাহলে যদি মানে একটা বছর যদি 400 দ্বারা ডিভিজিবল হয়, যদি 400 দ্বারা বিভাজ্য হয়, তাহলে সেই বছরটা আমি একদম মানে এক কথায় বলতে পারি যে সেই বছরটা কি লিপিয়ার। ঠিক আছে, আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ জি ভাইয়া। জি ভাইয়া, যাচ্ছে। আচ্ছা, আর যদি বছরটা যদি 4 দ্বারা ডিভিজিবল হয়, তাহলে এখন আমি বলতে পারছি না যে লিপিয়ার কিনা। তাহলে আবার আমাকে চেক করতে হবে যে বছরটা 100 দ্বারা মানে মানে 100 দ্বারা বিভাজ্য হওয়া তাহলে যাবে না। যদি 4 দ্বারা বিভাজ্য হয় তাহলে কি 100 দ্বারা বিভাজ্য হবে না। যদি 4 দ্বারা বিভাজ্য হয় আর 100 দ্বারা বিভাজ্য না হয়, তাহলে আমরা বলতে পারবো যে বছরটা কি লিপিয়ার। আর যে কোনো কেসের ক্ষেত্রে, আর যা দ্বারাই বিভাজ্য হোক বা না হোক, সেই সব কেসের ক্ষেত্রে মানে আসলে বছরটা লিপিয়ার হবে না। তাহলে লিপিয়ারের লজিকটা কি আমরা বুঝতে পেরেছি? একটা বছর কখন লিপিয়ার না লিপিয়ার না, এটা কি বুঝতে পেরেছি নাকি আবার বলবো? বুঝতে পারছি ভাইয়া। আচ্ছা ঠিক আছে, তাহলে এইটা মানে এটা ধরো আমরা কোডে যদি মানে এটার কোড কি পারবা তোমরা? এই যে দেখো এতক্ষণ আমরা লজিক্যাল অপারেটর শিখলাম না, সরি অ্যারিথমেটিক অ্যারিথমেটিক হ্যাঁ ইফ দিয়ে কন্ডিশনাল, হ্যাঁ ইফ কন্ডিশন দিয়ে, আর হচ্ছে অ্যারিথমেটিক অপারেটরের এই যে মডুলোটা ইউজ করতে হবে, তারপর ইকুয়াল ইকুয়াল অপারেটর ইউজ করতে হবে। ঠিক আছে, তারপর আমরা অর অপারেটর অ্যান্ড অপারেটরও ইউজ করতে হবে। তো এই সব অপারেটর যেগুলো এতক্ষণ শিখেছি আমরা, সেগুলো ইউজ করেই কিন্তু আমরা এই প্রবলেমটা সলভ করতে পারবো। তো আমরা প্রবলেমটা সলভ করি, দেখি কিভাবে সলভ করা যায়। তো আমি বছরটা মানে তোমার ইউজার থেকে ইনপুট নিব। তো একটা ইনপুট নিলাম ইয়ার, তো একটা মেসেজ প্রিন্ট করে দিলাম এন্টার দ্য ইয়ার, একটা মেসেজ জাস্ট প্রিন্ট করে দিলাম। এখন আমি কি করব, ইয়ার যেই ভেরিয়েবলটা নিয়েছিলাম ওইটা কি ইউজার থেকে ইনপুট নিব,
আচ্ছা ইউজার থেকে ইনপুট নেওয়া শেষ। এখন আমি ইফ কন্ডিশন বসাবো। আচ্ছা এখন ওই যে ইফ আর এলস দেখিয়েছে, ইফের সাথে আরও একটা জিনিস আছে সেটা হচ্ছে এলস ইফ, সেটা এখন দেখব। ইফ, এলস ইফ আর এলস, মূলত এই তিনটা জিনিস একসাথে থাকে মানে ইফ এলস কন্ডিশনের মধ্যে। তো এখন ওইটা দেখব আমরা, সমস্যা নেই। তো আচ্ছা, তো ইফ যদি আমার মানে ইয়ার যদি মডুলো 400 দ্বারা কি হয়, ডিভিজিবল হয়, মানে ডিভিজিবল মানে কি, মানে বিভাজ্য হয়। বিভাজ্য হলে ভাগশেষ কত আসবে, 0 না? ভাইয়া তাহলে আমি এক কথায় বলতে পারি যে লিপ ইয়ার। আরে আচ্ছা, এই যে এখন আমি এলস ইফ কন্ডিশনটা ব্যবহার করব, ঠিক আছে? আগে দেখেছি ইফ আর শুধু এলস দেখেছি, এখন দেখব হচ্ছে এলস ইফটাও, মানে এলস ইফ নামেও আরেকটা কন্ডিশন, মানে ইফ এলস এর মধ্যে আরেকটা জিনিস আছে সেটা হচ্ছে এলস ইফ। তো সেটা দেখব। তো এই কন্ডিশনটা যদি ট্রু না হয় তাহলে আসলে এই কন্ডিশনের মধ্যে যাবে, এটা চেক করবে। এখন আমি চেক করব ইয়ারটা কি, আচ্ছা তার আগে আমি এটাকে ব্র্যাকেটের মধ্যে ব্র্যাকেটের মধ্যে লিখি, কারণ এখানে দুইটা কন্ডিশন হবে একসাথে। তো ইয়ারটা কি আমি প্রথমে চেক করব, কত, 4 দ্বারা ডিভিজিবল। হ্যাঁ 4 দ্বারা যদি ডিভিজিবল হয়, আচ্ছা ঠিক আছে। এবং এন্ড অপারেটর ইউজ করলাম, আবার একটা যে মানে প্যারেনথেসিস দিলাম। এবং যদি ইয়ারটা কি হয়, ইয়ারটাকে যদি আমি হ্যাঁ ইয়ারটাকে আমি মডুলো করলাম কত দ্বারা, 100 দ্বারা মডুলো করলাম। এখন নট ইকুয়াল 0 হবে, মানে এই নট ইকুয়াল 0 দ্বারা কি বুঝাচ্ছে, মানে 100 দ্বারা কি বিভাজ্য না। এটা কি বুঝতে পেরেছো? জি ভাইয়া। আচ্ছা তাহলে ইয়ারটা যদি 4 দ্বারা বিভাজ্য হয় এবং যদি ইয়ারটা 100 দ্বারা বিভাজ্য না হয়, তাহলেও আমি প্রিন্ট করব লিপ ইয়ার। আচ্ছা এলস আর বাকি যত কন্ডিশন আছে, ঠিক আছে, 100, 500, 1000, 2000, 5000, যা যেই সংখ্যা দ্বারাই কি ডিভিজিবল হোক না কেন, আমার সেটা দেখার বিষয় না। তাহলে আমি এক কথায় বলে দিতে পারবো যে সেটা আসলে নট, সেই বছরটা আসলে নট লিপ ইয়ার। আচ্ছা এই যে এখানে আমি একটু এই যে এভাবে লিখেছি, আমি চাইলে কার্লি ব্রেসেস দিয়েও লিখতে পারতাম। এই যে এভাবে কার্লি ব্রেসেস দিয়েও কি, কার্লি ব্রেসেসের মধ্যে আমি কন্ডিশনটা লিখতে পারতাম, কিন্তু আমি বলেছি যেহেতু কি এক লাইনের কোড, তাই আমার মানে কার্লি ব্রেসেসটা না দিলেও কোনো সমস্যা নেই। এখানেও চাইলে আমি এটাকে এখানে দিতে পারতাম, কিন্তু এটা দেখতে একটু অন্যরকম মানে বিশ্রী লাগতো, এই জন্য দেইনি। আচ্ছা তাহলে এখন যদি আমি মানে এই কোডটা কি বুঝতে পেরেছি এমনি, কারো কোনো এই কোডটা বুঝতে কোনো সমস্যা হয়েছে? না ভাইয়া। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন রান করি কোডটা। 2024 কি লিপিয়ার? হ্যাঁ 2024 কি লিপিয়ার ছিল, ঠিক আছে। আচ্ছা আচ্ছা এটা দাঁড়াও, আমার বারবার আমি এখন এগুলো কি লিখছি এটা দেখার বিষয় না, এটা তোমাদের বোঝা লাগবে না, আমি জাস্ট একটু তোমাদেরকে সহজে দেখানোর জন্য আর কি এটা লিখছি, ওটা তোমাদের না বুঝলেও হবে। আচ্ছা তাহলে 2024 লিপিয়ার না। এখন আরেকটা লিপিয়ার সাল বলো তো কেউ, আমার তো মনে নেই। 2000 কি লিপিয়ার ছিল দেখি তো, হ্যাঁ 2000 লিপিয়ার ছিল। আচ্ছা তাহলে 1971 নট লিপিয়ার, 1985 নট লিপিয়ার, 1900 সাল লিপিয়ার ছিল, নট লিপিয়ার। তারপর এটা কি লিপিয়ার ছিল? হ্যাঁ লিপিয়ার ছিল। এই যে 1956 কি ছিল? লিপিয়ার ছিল। তাহলে কি তোমরা কোডটা বুঝতে পেরেছো? জি ভাইয়া। ওকে আচ্ছা এখন আমরা আরেকটা প্রবলেম সমাধান করব। তো এই যে দেখো আমরা যা যা এতক্ষণ শিখেছি সবই কিন্তু এখানে ব্যবহার করা হয়েছে, মডুলো, তারপরে যে ইকুয়াল অপারেটর, তারপর হচ্ছে অ্যান্ড অপারেটর, শুধু অর অপারেটরটা ব্যবহার করা হয়নি, যাই হোক সমস্যা নেই। আচ্ছা এখন আমরা অর অপারেটরটাও চাইলে ব্যবহার করতে পারি। এই কোডটাকে আরও অপটিমাইজ করা যাবে না? শুধু আমি ইফ আর এলস এর মধ্যে কি এই কোডটা আনতে পারবো?
কেউ একজন বলো, আদি বলো তো দেখি, এই মানে এই কোডটাকে আমি শুধুমাত্র ইফ আর এলস এর মধ্যে কি আনতে পারবো? কোনটা ভাইয়া? মানে এই কোডটাকে আমি শুধুমাত্র ইফ আর এলস এর মধ্যে আনতে চাচ্ছি। অবশ্যই আনা যাবে। কিভাবে বলো? এখানে জাস্ট একটা অর অপারেটর ইউজ হবে। কোথায়? মানে ইফ এর মধ্যে যেটা তুমি ইয়ার পার্সেন্ট 400 ইকুয়াল টু 0 এটা পর অর অপারেটর ইউজ করে দেন হ্যাঁ এলস ইফ এর কন্ডিশনটা অ্যাড করে দিবে। হ্যাঁ, গুড, ভেরি গুড। দেখো আমার মানে আমি তো এখানে প্রিন্ট করছি না লিপিয়ার, তাহলে এই পুরো কন্ডিশনটাকে, এই যে পুরো কন্ডিশনটা আমি কপি করলাম, সরি কাট করলাম, ঠিক আছে? কাট করে আমি জাস্ট এখানে একটা অর অপারেটর দিয়ে দিলাম, আর আমার এই পুরো কন্ডিশনটাকে এই জায়গায় দিয়ে দিলাম, ঠিক আছে? আমার এখন কি এলস ইফের দরকার নেই, এলস ইফের দরকার নেই। তাহলে দেখো আমার যদি এই যে 400 দ্বারা যদি ডিভিজিবল হয় তাহলে তো লিপিয়ার, অথবা যদি এই কন্ডিশনটাও কি ফুলফিল হয় তাহলেও কি লিপিয়ার না? জি অবশ্যই। এটা কি বুঝতে পেরেছো? এই যে মানে এই দুইটা কন্ডিশনের মধ্যে যে ইফ আর এলস এর মধ্যে যে নিয়ে আসলাম, এটা কারো বুঝতে সমস্যা হয়েছে? আচ্ছা, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর এই যে মানে আমি এখানে ব্র্যাকেট দিচ্ছি, ব্র্যাকেট দেওয়াটা মানে গুড প্র্যাকটিস, কারণ এটা দ্বারা বোঝাচ্ছে যে এটা একটা আলাদা কন্ডিশন, আর এটাও ব্র্যাকেট দিয়ে দিলাম, এটাও কি একটা আলাদা কন্ডিশন, ঠিক আছে? এই যে এখানে শেষ, এই যে এখান থেকে এই পর্যন্ত আর কি। আচ্ছা, তো এটা আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন আরেকটা কন্ডিশন, আমরা আরেকটা প্রবলেম সলভ করতে পারি, সেটা হচ্ছে লাইক একজন স্টুডেন্টের একটা নাম্বার, ঠিক আছে? যে কোনো একটা ইন্ডিভিজুয়াল সাবজেক্টের একটা নাম্বার দেওয়া আছে, তো ওই নাম্বারে সে মানে এ প্লাস পেয়েছে নাকি এ পেয়েছে নাকি এ মাইনাস, মানে তার গ্রেডটা বের করতে হবে, ঠিক আছে? এখন ধরো 80 থেকে 100-র মধ্যে সে পেলে সে এ প্লাস পেয়েছে, আর যদি ধরো 70 থেকে কত 79 পর্যন্ত এ, তারপর হচ্ছে 60 থেকে 69 পর্যন্ত এ মাইনাস, তারপর মানে 40-এর নিচে যদি পায় তাহলে হচ্ছে সে ফেল করেছে। তাহলে এই জিনিসটা কি তোমরা করতে পারবা না, এই প্রবলেমটা? হ্যাঁ, এটা কিন্তু অনেক ইজি। তো এটা আমি আর করে দেখালাম না, এটা আমি তোমাদেরকে টাস্ক দিলাম, তোমরা হ্যাঁ তোমরা নিজেরা করার চেষ্টা করবা, যদি না পারো তখন গ্রুপে মেসেজ দিও, আমি হেল্প করবো ইনশাল্লাহ। আচ্ছা, এখন আমরা দেখব কারো মাইক্রোফোনটা আনমিউট আছে, একটু মিউট করলে ভালো হয়। আচ্ছা, এখন আমরা দেখব হচ্ছে ইনক্রিমেন্ট অপারেটর আর ডিক্রিমেন্ট অপারেটর, ঠিক আছে? তো ধরো আমি একটা ভ্যালু নিলাম, বারবার তো এই নেই, এবার এক্স নিলাম, ধরো এক্স এর মান হচ্ছে 15 দিলাম। এখন এক্স এর মান আমি 1 বাড়াতে চাচ্ছি, এক্স এর মান কি করতে চাচ্ছি? 1 বাড়াতে চাচ্ছি। এটাকে আমি ইনক্রিমেন্টও বলতে পারি, যে ইনক্রিমেন্ট দ্বারা বোঝা হচ্ছে বাড়ানো আর কি, ঠিক আছে? তো আমি তাহলে কিভাবে বাড়াতে পারি? তো সেই ক্ষেত্রে আমি এই যে ইনক্রিমেন্ট অপারেটরটা ইউজ করতে পারি, এই যে প্লাস 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 লিখলে তার মানে এটা দ্বারা বোঝাচ্ছে হচ্ছে এক্স এর মান কি করলো? 1 বাড়লো, 1-এর বেশি না, ঠিক আছে? এখন যদি ধরো আমি এক্স আগে, আমার এক্স এর মান আগে ছিল 15, তো সেটা একটু প্রিন্ট করে দেখাই। আর এখন এক্স বাড়ানোর পর এক্স এর মান কত হয়েছে সেটাও প্রিন্ট করে দেখাই। দেখো এক্স এর মান কি, প্রথমে আমি যখন ডিক্লেয়ার করেছিলাম 15, তো সি আউট এক্স 15 এসেছে। তো এখন এক্স এরপর কি করলাম? এক্স এর মান কি করলাম? 1 বাড়িয়ে দিলাম, তারপর এখানে এক্স এর মান তাহলে এখন কত আসবে? 16। এটা কি বুঝতে পেরেছো সবাই? জি ভাইয়া। আচ্ছা, তো এক মানে এভাবে হচ্ছে আরেকভাবে ইনক্রিমেন্ট করা যায়, এই যে প্লাস প্লাসটা আমি সামনেও দিতে পারি, ঠিক আছে? তো সামনে দিলেও এই একই কাজ করবে, কিন্তু আসলে মানে এই প্লাস প্লাস এক্স আর এক্স প্লাস প্লাসের মধ্যে একটা পার্থক্য আছে, সেটা আমরা আলোচনা করব। তার আগে এটা একটু দেখিয়ে নে। তো এটাও কি একই আউটপুট দিবে আর কি, মানে প্রথমে 15 প্রিন্ট করবে, এরপর 1 বেড়ে গেল, এরপর কি 16, এই যে 16 প্রিন্ট করছে, প্রথমে 15 এরপর 16। তো আশা করি ইনক্রিমেন্ট বুঝতে পেরেছো। তো একইভাবে ডিক্রিমেন্ট অপারেটর, এই যে মাইনাস মাইনাসটা হচ্ছে কি ডিক্রিমেন্ট অপারেটর।
তো আমি যদি এখন x এর মান 1 মাইনাস মাইনাস করি, তো প্রথমে ছিল 15, তাহলে এখানে প্রিন্ট হবে কত? 14। এই যে প্রথমে 15 ছিল আর এখন প্রিন্ট হয়েছে কত? 14। এই যে 1 মাইনাস করার পর প্রিন্ট হয়েছে 14। আশা করি এটা তো সবাই বুঝতে পেরেছো। তো একইভাবে এটার ক্ষেত্রে আমি মাইনাস মাইনাস এক্স লিখতে পারি, তাহলে ওই একই আউটপুট দিবে। আচ্ছা, এখন আমি বলেছিলাম যে মাইনাস মাইনাস এক্স আর এক্স মাইনাস মাইনাস এটার মধ্যে পার্থক্য আছে। এখন দেখি একজনকে প্রশ্ন করব, উত্তর দিতে পারো কিনা। ওয়াই সমান সমান আচ্ছা, এখানে y এর মানটা কত হবে কে বলতে পারবা? আদি বলো তো দেখি। কোনটা ভাইয়া? এখানে y এর মানটা কত হবে? 14? হ্যাঁ, না না না, ওয়েট, আর বাকিরাও ট্রাই করো, বলার চেষ্টা করো। 14 হতে পারে। হতে পারে কি? মানে কনফিডেন্স নিয়ে বলো। 14? আচ্ছা, আরেকজন বলেছে 15। আর কেউ? এনিওয়ান? 15। আচ্ছা 15। ওকে, দেখি তাহলে কত প্রিন্ট হয়। হ্যাঁ 15। এখন আচ্ছা, যারা 15 বলেছো ঠিক আছে, আর আদি মনে হয় 14 বলেছিল তাই না? জি ভাইয়া। আচ্ছা, যারা 15 বলেছো কেন 15 হলো একটু এক্সপ্লেন করো তাহলে। প্রথমে ডিক্রিজ হয়ে তারপর আবার ইনক্রিজ মানে ইনক্রিমেন্ট হয়েছে। তো ফার্স্টে 15 ছিল, তারপর মান এক ডিক্রিজ হয়ে 14 হয়েছে, দেন আবার ইনক্রিজ হয়ে 1 অ্যাড হয়ে 15 হয়েছে। আচ্ছা, তাহলে বলতে চাচ্ছ যে x এর মান ছিল 15, এরপর x এর মান কত হয়ে গেল? 1 কমে গেল। 14 হ্যাঁ, কমে গিয়ে y এর মধ্যে স্টোর হলো, তাহলে y এর মান কত হয়ে গেল? 14 হয়ে গেল। তারপর y কে আবার, মানে y এর মান তো 14, y এর মান আরো এক বাড়িয়ে দিলাম, কত? 15 হয়ে গেল। তারপর y প্রিন্ট করে দিলাম 5। আচ্ছা আচ্ছা, এখন কত প্রিন্ট হবে কে কে বলতে পারবা? এখন বলো কত প্রিন্ট হবে y এর মান? এটা একটু কনফিউজ। 16। 15 মনে হয় কত হবে। কত কত? 15 16। 16 কে বলেছে? আমার 14 লাগে স্যার ভাইয়া। 14। আচ্ছা, 16 কে বলেছে? জাওয়াত নাকি আবরার জাওয়াত? আমি বলছি, হামিদা বলছে। আমি বলি নাই। ও আচ্ছা, ঠিক আছে। আর আদি কত বলেছো? আদি 14 14। ছাড়া আর কোনো কিছু আচ্ছা, দেখি। দেখি তো কত প্রিন্ট করে। 16 প্রিন্ট করছে। আচ্ছা, এখন তাহলে এক্সপ্লেন তো করতে হবে, আন্দাজে বললে তো হবে না। এখন বলো, যারা 16 বলেছিল কেন 16 প্রিন্ট হয়েছে? ভাই ওটা ফার্স্টে প্রসেস হয়ে দেন হচ্ছে কাজ করবে। তো ফার্স্টে 15 মানটা শো করে দেন 1 অ্যাড হয়ে 16 দেখাবে। বুঝলাম না, একটু ক্লিয়ারলি বললে ভালো হয়। জীবনে যতই ভুল করছি ভাই, এটার মধ্যে ভুল হয় না। আচ্ছা, আমি এক্সপ্লেন করছি। মানে প্রসেস দেখে তারপরে রেজাল্ট আর কি শো করে এরকম। বুঝতে পেরেছি। আচ্ছা দেখো, এখানে যেটা হয়েছে, আমি 15 কে কি করেছি? x এর মধ্যে স্টোর করেছি না? করলাম, তো x এর মান কত? 15। এখন এই ক্ষেত্রে যে কাজটা হবে, এই যে আমি x মাইনাস মাইনাসকে কি লিখলাম আর সেটাকে কি করেছি? y এর মধ্যে স্টোর করেছি। তো এই যে দেখো, এটাকে বলা হয় x মাইনাস মাইনাস। এটাকে, আচ্ছা আমার এটা কনফিউশন আছে, একটু দেখে নিই। পোস্ট ইনক্রিমেন্ট শিওর? ভাইয়া আচ্ছা হ্যাঁ, তাহলে x, হ্যাঁ মাইনাস মাইনাসটাকে বলা হয় কি? মাইনাস মাইনাসটা সামনে থাকলে পোস্ট ইনক্রিমেন্ট, আর যদি মাইনাস মাইনাসটা না সামনে থাকলে হচ্ছে
মাইনাস মাইনাসটা ভাইয়া সামনে থাকে। pre থাকলে pre আর পরে থাকলে হচ্ছে পোস্ট। আচ্ছা তারপর একটু দেখে না, আমার কেমন যেন কনফিউশন মানে লাগছে। কনফিউশনটা কি সারানো যায় না সারা জীবনের জন্য? হ্যাঁ অবশ্যই, তুমি ভালোভাবে বুঝে। ভাই আমার কোনো প্রবলেম না, জাস্ট এটাতেই আমার প্রবলেম হয়। সমস্যা নেই, এটা ঠিক হয়ে যাবে। এটা আমারও প্রবলেম হতো। হোয়াট ইজ নোন অ্যাজ, আচ্ছা সামনে থাকলে প্রি ইনক্রিমেন্ট, আর পরে থাকলে, আগে থাকলে হচ্ছে প্রি ইনক্রিমেন্ট আর পরে থাকলে পোস্ট ইনক্রিমেন্ট। তাহলে মাইনাসটা বা প্লাসটা, প্লাস প্লাস বা মাইনাস মাইনাস সামনে আগে থাকলে কি প্রি ইনক্রিমেন্ট, আর পরে থাকলে কি, পরে থাকলে হচ্ছে পোস্ট ইনক্রিমেন্ট। তাহলে এইটাকে বলা হয় প্রি ইনক্রিমেন্ট আর এটাকে বলা হয় পোস্ট ইনক্রিমেন্ট। এখন প্রি ইনক্রিমেন্ট আর পোস্ট ইনক্রিমেন্টের মধ্যে একটু পার্থক্য আছে। পার্থক্যটা কি, প্রি ইনক্রিমেন্টের ক্ষেত্রে, লাইক প্রি ইনক্রিমেন্টের ক্ষেত্রে এটা ছিল না মাইনাস মাইনাস এক্স, তো এই ক্ষেত্রে মানে অপারেশনের কাজটা আগে হয়, ঠিক আছে, হওয়ার পর কি এক্স, মানে হওয়ার পর এরপর হচ্ছে এক্স এর কাজ হয়। মানে কি বলবো, একজন, আচ্ছা দেখো এখানে মাইনাস মাইনাস আসলে এটা কি একটা অপারেটর আর এটা কি একটা ভেরিয়েবল না? তাহলে মাইনাস মাইনাস মানে প্রি ইনক্রিমেন্টের ক্ষেত্রে তোমার অপারেশনের কাজটা আগে হবে। তাহলে এখানে কি মাইনাস মাইনাস, তাহলে তোমার এক্স এর মান কত ছিল, 15 ছিল, তাহলে আগে কি মাইনাস মাইনাস হয়ে গেল, তাহলে এক্স এর মান কত হয়ে গেল, অলরেডি 14 হয়ে গিয়েছে না, 14 হয়ে গিয়ে তখন কি সেটা ওয়াই এর মধ্যে স্টোর হলো। এখন ওয়াই এর মধ্যে, তাহলে ওয়াই এর মান কত 14, তো 14 হওয়ার পর এখন ওয়াইকে আবার কি করলাম, এক বাড়িয়ে দিলাম, এক বাড়ানোর পর এরপর কি করলাম ওয়াই এর মান প্রিন্ট করে দিলাম। এই কারণে ওয়াই এর মান তখন এসেছিল কত 15, হ্যাঁ 15 এসেছিল। আর এখন পোস্ট ইনক্রিমেন্টের ক্ষেত্রে, পোস্ট ইনক্রিমেন্টের ক্ষেত্রে কি হয়েছে যে 15, এটা আমি এক্স এর মধ্যে স্টোর করলাম, এক্স এর মান কত আছে 15 আছে। তো এই ক্ষেত্রে দেখো এক্স আগেই কি ওয়াই এর মধ্যে স্টোর হয়ে গিয়েছে, মানে ইনক্রিমেন্ট সরি ডিক্রিমেন্ট হওয়ার আগেই কি এক্স ওয়াই এর মধ্যে কি স্টোর হয়ে গিয়েছে। মানে মানে তোমার স্টোরের কাজটা আগে হয়েছে আর ডিক্রিমেন্টের কাজটা কি হয়েছে পরে হয়েছে। হ্যাঁ তাহলে এখানে এক্স কি হলো ওয়াই এর মধ্যে স্টোর হলো, তাহলে এক্স এর মান যত ছিল ততই আছে, তাহলে ওয়াই এর মান কত হবে 15, এক্স এর মান যেহেতু 15 ছিল, ঠিক আছে, ওয়াই এর মান কত হয়ে গেল 15 হয়ে গেল। আর এক্স এর মান এই লাইনে গিয়ে এই মানে এই লাইনের পর এক্স এর মান কত হয়ে যাবে, এক্স এর মানটা কত হয়ে যাবে, আমি যদি এক্স এখানে প্রিন্ট করি তাহলে দেখবা 14 প্রিন্ট করছে 14, কারণ এক্স এখানে কি এক কমে গিয়েছে না, কিন্তু কমার আগেই সে কি হয়েছে ওয়াই এর মধ্যে স্টোর হয়েছে। দেখো আমি যদি এক্সটা প্রিন্ট করে দেখাই, এই যে দেখো, এই যে এক্স এর মান কত 14 না, কারণ দেখো এক্স এখানে 15 থাকা অবস্থায় কিসের মধ্যে স্টোর হয়েছে ওয়াই এর মধ্যে স্টোর হয়েছে, এরপর গিয়ে সে ডিক্রিমেন্ট হয়েছে মানে এক কমে গিয়েছে। তো এক কমে গিয়েছে অলরেডি এক্স, কিন্তু ওয়াই তো আর কমেনি, কারণ ওয়াই কত আছে ওয়াই এর মধ্যে, তো যে এক্স যখন 15 ছিল তো ওই অবস্থায় কি সেটা ওয়াই এর মধ্যে স্টোর হয়েছে, তো ওয়াই 15 আছে কিন্তু এক্স কি হয়েছে এই লাইনে গিয়ে 14 হয়ে গিয়েছে। এরপর ওয়াই তো 15 ছিল, তো ওয়াই এখানে গিয়ে আরও এক বেড়ে গেল, কত হয়ে গেল 16 হয়ে গেল, তারপর এই যে 16 প্রিন্ট হলো। আদি বুঝতে পেরেছো এখন বিষয়টা? জি ভাইয়া। হ্যাঁ আশা করি এখন। তাহলে আপনি ওয়াই প্লাস না দিয়ে এক্স প্লাস করে দিতেন তাহলে তো আর 60 হওয়ার সম্ভাবনা ছিল না, 15 হতো। মানে প্রিন্ট যদি আপনি এক্স করতেন ওয়াই না করে, প্রিন্ট যদি এক্স করতাম ওয়াই না করে, আচ্ছা মানে এখানে যদি আমি এক্স প্রিন্ট করতাম সেটা বলছো তাই তো? হ্যাঁ তাহলে কত প্রিন্ট হতো বলো? 15। 15 কেন 14 না? ও জি ভাইয়া 14। 14 এক্স তো দেখো এক্স কত আছে 15 না, তারপর এক্স কি হলো ওয়াই এর মধ্যে স্টোর হলো, তো ওয়াই এর মান কত হয়ে গেল 15। আর এখন কি হলো ওয়াই এর মধ্যে স্টোর হওয়ার পর কি হলো এক্স এক্স মান ডিক্রিজ হইছে, হ্যাঁ ডিক্রিজ হয়ে গেল, তো ওয়াই এর মান 15 ছিল, এখন ওয়াই এর মান কত হয়ে গিয়েছে 14। আর এখানে তো ওয়াই এর মান বেড়েছে, এখানে তো এক্স এর মান আর আমি বাড়াইনি তাই না। আর এখানে এক্স ওয়াই এর মধ্যে স্টোর হলো মানে কি এক্স এর ভ্যালু নাই হয়ে গেছে এমন না, এক্স এর জায়গায় আছে, জাস্ট ওয়াই এর মধ্যে এক্স এর ভ্যালুটা চলে এসেছে। তাহলে দেখো এক্স যদি আমি প্রিন্ট করি এক্স কত আসবে 14, দেখো পারফেক্টলি 14 আসছে।
আচ্ছা এখন কি এই যে পোস্ট ইনক্রিমেন্ট আর প্রি ইনক্রিমেন্টের বিষয়টা কি ক্লিয়ার সবার? জি ভাইয়া। আচ্ছা এবার আদিকে একটা কোশ্চেন করব দেখি। আচ্ছা এক্স এর মান একটা ধরি, ধরো 12 ধরলাম এক্স মাইনাস মাইনাস আকাশ ভরা তারা। আচ্ছা এটা যে বলতে পারবা না, আমি মনে করব সে আসলে পোস্ট ইনক্রিমেন্ট কি আর প্রি ইনক্রিমেন্ট কি সব বুঝে ফেলেছে। এখন বলো এক্স আর ওয়াই এর মান কি হবে, একটু চিন্তা করে বলো, আগেই হুট করে বলে দিও না, চিন্তা করে বলো, এরপরে ক্লাস শেষ। এটাই আজকে লাস্ট টপিক। নাও বলো, খাতা কলম নিয়েও বসতে পারো। হ্যাঁ খাতা কলম নিয়েও বসতে পারো, সমস্যা নেই। হ্যাঁ 11 হবে এক্সেলেন্ট। হ্যাঁ বলো, একজন কি বলছিলা জানি। ভাই আর একটু দেখে নি। হ্যাঁ দেখো, সমস্যা নেই, আমি সময় দিলাম। এত সময় নিলে তো হবে না। ভাইয়া ভাবতাছি 11। ভাইয়া 11 হবে ফার্স্ট আমি। হ্যাঁ এক্স ওয়াই দিয়ে বলো, এক্স এর মান কত আর ওয়াই এর মান কত, এভাবে বলো। আবার কোড করে রান করে দেখো না, ঠিক আছে, নিজে থেকে বুঝে। ওয়াই এর মানটা হচ্ছে 13। হ্যাঁ এক্স এর মান কত? 11 আর ওয়াই এর মান 13। 13। আচ্ছা ঠিক আছে, অন্যরা বলো শুনি। ভাই x 11 y 12। ওয়াই 12। আচ্ছা আর আদি বলো। 12 আর 9 লাগে, শিওর বুঝতেছি না, একটু কনফিউজড আছে এটা। কেন, এখন তো বোঝার কথা। আচ্ছা তাহলে প্রিন্ট করে দেখি, চলো। হ্যাঁ এক্স এর মান কি 11, এটা তো শিওর। ওয়াই এর মান নিয়ে সবার কনফিউজ, তাই তো? আচ্ছা দেখেছো কত এসেছে? 11 আর 11, তার মানে এক্স এর মান কত? এটা এখানে একটা কোশ্চেন। হ্যাঁ বলো। যদি এক্স এর মান যখন 11 প্রিন্ট 11 আসলো, এটা যদি আবার প্রিন্ট করি এটা কত আসবে? এটা হ্যাঁ 11ই। আচ্ছা আচ্ছা এখন দেখো আমি পুরোটা এক্সপ্লেন করে দিচ্ছি, তাহলে এটা মানে এখন তো বুঝাচ্ছ এক্স এর মান কত এখানে 11 আর ওয়াই এর মানও 11। এক্স এর মান নিয়ে হয়তো বা কারো কোনো সমস্যা নেই, এক্স এর মান সবাই বুঝতে পেরেছো তাই না? সমস্যা হচ্ছে ওয়াই এর মান নিয়ে, তাই না? হ্যাঁ ওয়াই এর মানটা বুঝাবো, দাঁড়াও। দেখো এক্স এর মান কত ছিল 12 এর পর এখানে কত হয়ে গেল 11, তারপর এখানে কত হয়ে গেল 12, তারপর এখানে কত হয়ে গেল আবার 11 হয়ে গেল। এরপর জাস্ট আমি 11টা প্রিন্ট করে দিলাম। এখন ওয়াই এর মান নিয়ে ঝামেলা। এখন দেখো এক্স এর মান কত ছিল 12, তারপর হয়ে গেল 11, তারপর হয়ে গেল আবার 12 হওয়ার পর এখন এই জায়গায় কি আগে ডিক্রিমেন্ট হয়েছে না? জি ভাইয়া। হ্যাঁ তাহলে ওয়াই এর মধ্যে কত স্টোর হবে? 11 স্টোর হবে। গুড। এখন ওয়াই এর মধ্যে 11 স্টোর হলো, তারপর ধরো এখানে তো আর কোনো ওয়াই এর কোনো কাজ নেই। এখন এই জায়গায় কেন 11ই মানে প্রিন্ট হলো, কেন 12 প্রিন্ট হলো না, এটা প্রশ্ন, তাই না?
জি ভাইয়া। হ্যাঁ এখানে মানে আমার খালি চোখে দেখলে তো মনে হয় কি এখানে 12 প্রিন্ট হবে না, কারণ কি y এর মান কত স্টোর হয়েছিল এখানে, এখানে শিওর এইটুকু তো বুঝতে পারছো এখানে কত স্টোর হয়েছিল, 11 স্টোর হয়েছিল, কিন্তু এই জায়গায় দেখছে আমার 11 আসছে না, সরি 11ই আসছে, 12 আসছে না, কিন্তু আসার কথা তো 12। দেখো এই জায়গায় যে আমি সি আউট করেছি মানে প্রিন্ট করেছি, এখানে আগে y প্রিন্ট হয়ে গিয়েছে আর ইনক্রিমেন্টটা পরে হয়েছে। আগে কি প্রিন্ট হয়েছে, y প্রিন্ট হয়ে গিয়েছে না, তো y এর মান কত ছিল, 11 ছিল না, আর ইনক্রিমেন্টটা কত মানে হয়েছে কখন, পরে না। এখন যদি y প্রিন্ট করি দেখো, তাহলে y এর মান আসবে 12, তাহলে কত আসবে 12। এখন বুঝতে পেরেছো এই জিনিসটা কি ক্লিয়ার সবার? জি ভাইয়া। আরেকটা দেন ভাইয়া। আরেকটা দিব, আচ্ছা দাঁড়াও, এই যে দেখো 12, ঠিক আছে। আর এখন দেখো এখানেই যদি আমি কি চাইতাম, আমি যদি এখানেই 12 প্রিন্ট করতে চাইতাম তাহলে জাস্ট প্লাস প্লাস অপারেটরটা দিয়ে দিতে হতো, মানে প্রি ইনক্রিমেন্টটা দিতে হতো, তাহলে কি হতো আগে ইনক্রিমেন্ট হতো এরপর প্রিন্ট হতো। দেখো এখন যদি আমি প্রিন্ট করি তাহলে কি পারফেক্টলি এই যে 12 প্রিন্ট হচ্ছে। আদি এখন কি বুঝতে পেরেছো এই জিনিসটা ক্লিয়ারলি? জাস্ট এই দুইটা জিনিস মনে রাখবা যে এইটা হচ্ছে কি প্রি ইনক্রিমেন্ট আর এটা হচ্ছে পোস্ট ইনক্রিমেন্ট। তো প্রি ইনক্রিমেন্টের ক্ষেত্রে আগে কি হয়, আগে অপারেশন, হ্যাঁ আগে ভ্যালু চেঞ্জ হয়, তারপর মানে বাকি মানে অ্যাসাইনমেন্টের কাজ বা প্রিন্টের কাজ পরে হয়। আর এই ক্ষেত্রে প্রিন্টের কাজ বা অ্যাসাইনমেন্টের কাজ আগে হবে আর ভ্যালু চেঞ্জের কাজ মানে অপারেশনের কাজটা পরে হবে। এখানে অপারেশনের কাজ আগে আর এখানে অপারেশনের কাজ আগে ভেরিয়েবলের কাজ পরে, আর এখানে ভেরিয়েবলের কাজ আগে অপারেশনের কাজ পরে। জাস্ট এইটুকু মনে রাখলেই হবে। আচ্ছা আরেকটা যদি দেই, এটা আমি স্ক্রিনশট নিয়ে গ্রুপে দিয়ে দিচ্ছি, এটা তোমরা আমাকে গ্রুপে মেসেজ দিবা। আমি তো এর আগেরটাও আন্দাজে বানিয়েছিলাম, এটাও দেখি বানাই। ধরো 10 দিলাম, আচ্ছা মাইনাস মাইনাস করলাম, আচ্ছা আমি একটা জিনিস কখনো ট্রাই করিনি, আজকে একটু ট্রাই করে দেখি। y প্লাস প্লাস y প্লাস প্লাস ইকুয়াল 10, এটা মনে হয় কাজ করবে না, এরকম তো এরর আসার কথা হয়তোবা, হ্যাঁ এরর আসার কথা। এক্সপেক্টেড ইনিশিয়ালাইজার বিফোর, হ্যাঁ অ্যারে থাকলে ভাই মনে হয় কাজ করতো, হ্যাঁ অ্যারে থাকলে মনে হয় কাজ করতো, সেটা বলতে পারছি না। যাই হোক এইটা মনে হয় কাজ করবে, y মাইনাস, দেখি তো এইটা কাজ করার কথা, দেখি এটা তো পরে লিখেছি। এই উত্তরই তো দে না, এটাও কাজ করছে না। যাই হোক হ্যাঁ এটা তোমরা ট্রাই করতে পারো। তার আরো কিছু অ্যাড করব। আচ্ছা ঠিক আছে, তাহলে এটা আমি স্ক্রিনশট দিয়ে দিচ্ছি, এটা তোমরা ট্রাই করবা, ট্রাই করে উত্তরটা আমাকে গ্রুপে জানাবা। হ্যাঁ এটা লাইক আচ্ছা তাহলে আজকে এতটুকুই। এখন আজকের ক্লাস নিয়ে কারো কোনো কোশ্চেন আছে কিনা বা কোনো প্রবলেম আছে কিনা একটু বললে ভালো হয়। সবাই কি সবকিছু বুঝতে পেরেছো? জি ভাইয়া। আচ্ছা লাস্টটা একটু আবার দেখতে হবে, দেখতে মানে এটা না, আচ্ছা ঠিক আছে। এখন তোমাদেরকে আজকে অনেক কিছুই শিখিয়ে ফেলেছি, তো তোমাদেরকে এখন একটা জিনিস সাজেস্ট করবো, সেটা হচ্ছে কোডশেফ, একটা অনলাইন জাজ আছে, এই যে কোডশেফ লিখবা,
এটা হচ্ছে একটা অনলাইন জাজ। অনলাইন জাজ বলতে বোঝায় হচ্ছে যেসব মানে ওয়েবসাইটে বিভিন্ন প্রোগ্রামিং কন্টেস্ট হয়, ঠিক আছে। তারপর তোমার অনেক প্রবলেম সলভ করা যায়, অনেক প্রবলেম থাকে, বিভিন্ন জিনিস শেখা যায়, অ্যালগোরিদম, ডাটা স্ট্রাকচার এগুলো শেখা যায়। এরকম একটা প্ল্যাটফর্মকে আর কি অনলাইন জাজ বলে। তো একটু দেখাই। আচ্ছা, এই যে প্র্যাকটিস, এখানে যাবা। ও, আমার তো সামনেই ছিল, খেয়াল করিনি। আচ্ছা, এই যে দেখো 500 ডিফিকাল্টি রেটিং, ঠিক আছে, এখানে ক্লিক করবা। 113টা বাকি আপনার। কি 113টা বাকি? দেখ, না, আমি আসলে কোড শেফে সলভ করি না, আমি এই যে কোড ফোর্সেসে বেশি করি। এখন দেখো এখানে এই যে ধরো এই যে এখানে যে প্রবলেমগুলো আছে না, এগুলো ট্রাই করবা সলভ করার। তো প্রবলেম সলভ কিভাবে করে বা ভাইয়া, কিভাবে কোড একটা সাবমিট কথা করতে হয়। ছিল হ্যাঁ, বলো। যে কোড ফোর্সেস হোক বা কোড শেফে হোক, বা একটা হলো যে তুমি সলভ করবা, মানে আমরা এটা দেখবো, হুম, মানে এটা তাহলে বুঝতে পারবো যে এটা কিভাবে কি হ্যাঁ করে হ্যাঁ বা হ্যাঁ, কিভাবে সাবমিট করে। হুম হুম হুম, ওটা আমি দেখিয়ে দেবো, ঠিক আছে, সমস্যা নেই। সবাই মিলে না হয় করলাম, সবাই মিলে না হয় অ্যাপ্রোচ বের করলাম। হুম হুম হুম, বুঝতে পেরেছি। তো এটা আমি দেখিয়ে দেবো না। তো তোমরা পারলে মানে এই যে এখানে গিয়ে প্রবলেমগুলো সলভ করো। এই প্রবলেমটা একদম ইজি। এটা যদি এই স্টেটমেন্টটা জাস্ট যদি পড়ো, এখানে যে এনি টিম দ্যাট স্কোরস 12 অর মোর দ্যান পয়েন্টস ইন দ্য গ্রুপ স্টেজ ম্যাচেস কোয়ালিফাইস ফর দ্য নেক্সট স্টেজ, মানে যেই টিমরা তোমার 12 অথবা 12 থেকে বেশি রান করবে বা পয়েন্টস করবে তারা হচ্ছে কোয়ালিফাই হবে। তো এখানে তোমাকে কি ইনপুট দিয়ে দিয়েছে 3, তোমাকে প্রিন্ট করতে হবে কি ইয়েস অথবা নো। মানে যদি কোয়ালিফাই করে তাহলে নো প্রিন্ট করবা, ইয়েস প্রিন্ট করবা, আর যদি কোয়ালিফাই না করে তাহলে নো প্রিন্ট করবা। তো এটা আচ্ছা, আজকে মানে আমি এটা এমনি, তো সোজা আছে, হ্যাঁ সোজা আছে। তো মানে 12 পর ভাইয়া মানে ইয়েস প্রিন্ট হবে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জাস্ট 12 নিচে হলে মানে নো। হ্যাঁ, তো এই যে আজকে ইফ এলস তারপর লজিক অপারেটরগুলো দেখালাম। তো এই প্রবলেমগুলো তোমরা সলভ করতে পারবা চাইলে, এই জন্য আর কি তোমাদেরকে বললাম। আর না পারলেও সমস্যা নেই, আমি নেক্সট ক্লাসে ইনশাল্লাহ দেখিয়ে দেবো কীভাবে প্রবলেম সলভ করতে হয়, কীভাবে সাবমিট করতে হয় কোড, এগুলো দেখিয়ে দেবো ইনশাল্লাহ। আচ্ছা, তাহলে আজকে অনেক সময় হয়ে গিয়েছে, আজকে তাহলে এতটুকুই। তোমাদের সাথে ইনশাল্লাহ নেক্সট ক্লাসে দেখা হবে। তাহলে কন্টেস্টটা কি হলো? কিসের কন্টেস্ট? যে এসইউ থেকে যে হয়। হ্যাঁ, এগুলো দেখি, মানে আমাদের তো সিএসসি ডে হওয়ার কথা, কিন্তু সিএসসি ডে তো হচ্ছে না। তো সিএসসি ডে যদি না হয়, ইচ্ছা আছে একটা মানে কন্টেস্ট অ্যারেঞ্জ করার। তো সেটা তোমাদেরকে জানানো হবে আশা করি। আর আমরা আসলে এখন 4th ইয়ারে উঠে গিয়েছি, তো আমাদের অনেক ব্যস্ততা, মানে অনেক প্রেশার আছে। তো আমরা এখন এইসব দেখা যায় ইভেন্টে কম থাকার চেষ্টা করব আর কি। ভাইয়া তুমি কি রবিবার ভার্সিটি ক্লাস শেষ হবে? এটা হ্যাঁ, রবিবার। রবিবারে তোমার ভার্সিটি